আচ্ছা, হ্যাঁ একটু ইয়া করবেন। আর এমনিতে আরেকটা বিষয়, আপনাদের আজকে আপনাদের হয়তো আপাতত টুলস এবং মেনু পরিচিতি শেষ হওয়ার পরে এরপর যখন আমরা কাজ ইয়া করবো, মেন ডিজাইনে যাবো, লোগো ডিজাইন বা যে কোনো জিনিস, তখন তো নিয়মিত আপনারা কি করবেন, কাজগুলো সরাসরি আমাদের যে গ্রুপটা আছে অ্যাশো ফ্রিল্যান্সিং শিখে, ওইখানে নিয়মিত পোস্ট করবেন। এতে করে অন্যরা আসলে বুঝতে পারে যে আপনাদের মানে কি হচ্ছে, অন্যরা প্লাস হচ্ছে আমিও চাই যে জিনিসটা মানুষ অন্যরা আপনাদের থেকে আরো বেশি ইন্সপিরেশন পাক। ওকে, স্ক্রিনশটটা রয়েছে। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, স্ক্রিন আসছে। ওকে, তো আমাদের আজকে ছিল, আমাদের ওই দিন তো আমরা মেনু পর্যন্ত যাই নাই, জাস্ট আমরা রাইট বাটন দেখলাম যে এখানে আমাদের রাইট বাটন, ইলাস্ট্রেটর রাইট বাটন ক্লিক করলে কি কি আসে ওইটা আমরা জানলাম আর কি। আপনি- So, এখন আমরা দেখবো আজকে আমাদের যে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই মেনু পরিচিতি এখানে যেগুলো আছে। So, এগুলা আজকে আমরা চেষ্টা করবো, হয়তো আমি একটু শর্ট ভাবে দ্রুত বলার চেষ্টা করবো, যেহেতু তো আমাদের ডিজাইন যেতে সময় লাগিয়ে যাইতেছে। আর এইগুলা হয়তো আমাদের পরে অনেকগুলো ইউজ করবো, তো যে ডিজাইনের ক্ষেত্রে যখন আমরা কাজ ডিজাইন শুরু করব তখনই তো অনেকগুলো দেখবেন আমরা সিলেক্ট করতেছি, তখনই তো আবার বলবো। এই জন্য তো ওই সময় তো অনেক আবার শিখবেন আর কি। সো আপাতত আমি দ্রুত বলবো আর কি, হয়তো বিস্তারিত যতটুকু বলার চেষ্টা করব, কিন্তু একবারে আস্তে আস্তে বা ওইরকম সময় নেব না। কারণ হচ্ছে, কারণ আমরা ডিজাইন যখন শুরু করবো তখন দেখবেন যে এই টুলস আমরা এইভাবে যাচ্ছি, নিউ যাচ্ছি, কেন টেমপ্লেট যাচ্ছি বা ওপেন যাচ্ছি, এগুলো বারবার কাজ করলে তখন আপনারা অনেক কিছু জেনে যাবেন, বা তখন ওই ক্লাসের মাঝে মাঝে আস্তে আস্তে অনেকগুলো জেনে যাবেন। ঠিক আছে? ওকে, আমি জাস্ট একটা উইন্ডো নিলাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমার ওই ইলাস্ট্রেটর উইন্ডোজ দেখতে পাচ্ছেন তো নাকি? জি ভাই। ওকে, দেখেন ফার্স্ট হচ্ছে আমাদের এখানে কি কি আছে। আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট আমাদের যে মেনুটা আছে এটা হচ্ছে আপনার ফাইল, তারপর হচ্ছে এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডোজ, হেল্প। এইখান থেকে আমাদের ফার্স্ট আমরা ফাইলে দেবো, ফাইলে আমাদের কি কি পাচ্ছি এবং এখান থেকে আমরা কি কি নিয়ে কাজ করব। তো প্রথম কথা হচ্ছে নিউ। নিউ মানে হচ্ছে আপনার এই যে এটা একটা ডকুমেন্ট, দেখেন এখানে আনটাইটেল একটা নাম ডকুমেন্ট আছে, তাই না? আপনি তো চাইলে নাম দিয়ে এটা সেভ করে প্রথমে ওপেন করতে পারেন। কিরকম, আপনি নিউতে যান, আবার দেখুন ওই যে আমাদের প্রথম যেমন ক্রিয়েট করলে যেরকম আসে এরকম আসবে। আপনি তো চাইলে এই যে নামটা চেঞ্জ করে দিতে পারেন। ধরুন আপনি লোগো ডিজাইন করবেন, লোগো ডিজাইন দিয়ে দেন আপনার সাইজ বলেন যেভাবে হোক, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল, যেভাবে হোক আপনার এটা কি করতে পারেন, কি করতে পারেন, ক্রিয়েট করতে পারেন। তখন কিন্তু দেখেন এটা নাম হয়ে গেছে লোগো ডিজাইন, কিন্তু এটা এখনো সেভ হয় নাই। যখন এটা সেভ হবে তখন দেখবেন যে ডট এআই অথবা ডট ইপিএস এরকম কিছু একটা দেখাবে। ঠিক আছে? এটা হচ্ছে এই নিউ থেকে। সো এটা হচ্ছে ডকুমেন্ট, এটা হচ্ছে ডকুমেন্ট, প্রত্যেক আলাদা আলাদা ডকুমেন্ট। সো এখানে আপনি অনেকগুলো ডকুমেন্ট ইচ্ছা মতো নিতে পারেন। সো বেশি নিলে আবার আপনার কি বলে, স্লো হয়ে যাবে। সেই জন্য আপনার যতটুকু দরকার, আপনি একটা হইলে এটা কাজ শেষ, ক্লোজ করে দিবেন। ঠিক আছে? ওকে, এখন এটা হচ্ছে নিউ। নিউ সংক্ষেপ হচ্ছে কন্ট্রোল এন। আপনি যদি নতুন একটা ডকুমেন্ট ওপেন করতে চান, ফাইলে গিয়ে ওপেন করতে পারেন নিউতে, অথবা কন্ট্রোল এন। আর এই কন্ট্রোল এনটা মেবি আপনার ওয়ার্ডেও দেখবেন এরকম সেম সেম ভাবে আছে। ঠিক আছে? ওয়ার্ড ডকুমেন্টে সেম সেম শর্টকাট। তারপর হচ্ছে নিউ নিউ ফ্রম টেমপ্লেট। এটা কোনটা? নিউ ফ্রম টেমপ্লেটটা হচ্ছে আপনার এর কিছু টেমপ্লেট আছে, আপনি সেভ দিতে গেলে এই টেমপ্লেট সিস্টেমটা আসে আর কি। ঠিক আছে?
তো এখানে দেখেন কিছু টেমপ্লেট কিছু দেওয়া আছে, ভিজিটিং কার্ড, ব্রোশিয়ার, এগুলো হচ্ছে ডিফল্ট। আমি যখন টেমপ্লেটে ক্লিক করলাম ভিজিটিং কার্ড, তাহলে কি হচ্ছে দেখেন ডিফল্ট কিছু ভিজিটিং কার্ডের মাপ টাপ সহ এগুলো দেওয়া আছে দেখেন, ঠিক আছে। তো দেখেন এইটা হচ্ছে আপনার ভিজিটিং কার্ড একটা মাপ, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, এটা পোর্ট্রেট, এখানে দুইটা একসাথে দিছে, এখানে চারটা একসাথে দিছে, এইগুলা মাপ বলে দেওয়া আছে। মাপগুলো কিন্তু কত রোগ আমি এই দেখেন মাপগুলো তো ইন্টারন্যাশনাল যে সাইজ পিটিতে দেওয়া আছে। আমি একটা জিনিস মনে বলি বলি নাই, যে জিনিস হচ্ছে কন্ট্রোল আর দিয়ে কি করে আপনি জানেন না, মনে আছে? কন্ট্রোল আর, রোলার আনা হয়। হ্যাঁ রুলার আনা হয়। দেখেন রুলার আনলাম, কন্ট্রোল আর, তারপর হচ্ছে এই রুলারের আমি রাইট বাটন ক্লিক করলে দেখবেন কতগুলো অপশন আসে। এই দেখেন পয়েন্ট, কিটা পিকাস, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল, এরকম আসে, ঠিক আছে। কখনো আমাদের ডকুমেন্ট যদি একটাতে থাকে, একটু কমেন্ট করে চার্জ লাগাইলাম। আচ্ছা দেখেন এখানে আমার মনে করেন এই ডকুমেন্টটা কিসে আছে, এটা হচ্ছে কি পিটিতে। আমি কিভাবে বুঝবো দেখেন, আমি যদি এইভাবে নেই তখন কি আসে পিটি এরকম আসে এখন, অথবা আমি যদি সাইজে যাই তাহলে সাইজে গেলে দেখতে পাবো এটা কি আছে। কই সাইজটা, ট্রান্সফর্মে গিয়ে দেখবেন এই দেন পিটি। কিন্তু আমি আমি চাচ্ছি এখন ইঞ্চিতে নেব অথবা পিক্সেলে নেব, এইভাবে কিভাবে নেব, তখন এই রুলারটা ওপেন করে রাইট বাটন ক্লিক করবেন, করার পর দেখবেন যে এখানে দেওয়া আছে পয়েন্ট দেওয়া আছে, তো পিক্সেল দেন, এখন টান দেন, দেন পিক্সেলে হিসাব দেন পিক্সেল, ঠিক আছে। এইভাবে রুলার আপনার পিক্সেল অথবা ইঞ্চি অথবা মিলিমিটার এইভাবে চেঞ্জ করবেন। ধরেন আপনার কি দিলাম, এটা হচ্ছে আপনার আহ, কি বলে সেটাকে ইঞ্চিতে, দেখেন একদম ভিজিটিং কার্ডে ইন্টারন্যাশনাল যে সাইজ এটা সেম সাইজে করা আছে। আপনি ল্যান্ডস্কেপ করবেন না পোর্ট্রেটে করবেন, এই বিষয়গুলা যে আপনি অনেক সময় জানেন না যে কি হইবে, এখানে কত মাপটা হবে। সো আপনি কি করতে পারেন, এখান থেকে নিউ ফ্রম টেমপ্লেট, শিফট কন্ট্রোল এন, অথবা নিউ ফ্রম টেমপ্লেট এখান থেকে দিতে পারেন ব্ল্যাঙ্ক টেমপ্লেট। এখানে দেখেন ব্যানারের কত সাইজ এটা দেওয়া আছে, ব্যানার এন্ড প্রেজেন্টেশন কত হবে এটা দিতে পারেন, বক্স, ব্রোশিয়ার, ভিজিটিং কার্ড, কার্ড ইনভিটেশন, সিডি কেস, সিডি প্রিন্ট আইটেম, গিফট সার্টিফিকেট, অনেকগুলো কিন্তু করা আছে এখানে। আচ্ছা স্যার, এটা তো স্যার মনে হয় আপনার ওই ল্যাপটপ থেকে আসতেছে তাই না? এইগুলো হ্যাঁ ফাংশন আপনি তো গুলো দেখেন টি আসবে, শার্ট। এটা হ্যাঁ এই দেখেন এটা কোথা থেকে আসছে, লোকেশন হচ্ছে সি প্রোগ্রাম ইলাস্ট্রেটর। আপনি যত ভার্সন নেবেন ওই ভার্সনের ভিতরে একটা কুল, কি বলে কুল এক্সট্রাস এরকম একটা অপশন, এই ঠিক টেমপ্লেট ব্ল্যাঙ্ক টেমপ্লেটস এইভাবে থাকবে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আপনার সবাই যার যার এখন ওপেন করেছে, আমি বলি আমি যখন কাজ করবো তখন আপনারা ইলাস্ট্রেটরটা ওপেন রাখবেন যাদের পিসি বা মোটামুটি ভালো কনফিগারেশন, তাহলে আসলে দুটো মিলে দেখতে পারেন আমি যেটা বলতেছি ঠিক আছে কিনা। তো আমি বলবো যে আপনাদের ঠিক আছে কিনা, আমারটাতে এরকম সমস্যা করে ওই দিন একটা সমস্যা করছিল। এই দেখেন বুশিয়ার, এটা হচ্ছে কি, এটা টাইফল একটা বুশিয়ার মাপ দিয়ে আছে, টাইফল বুশিয়ার মাপ, দেখছেন? এই টাইফল বুশিয়ার মাপ। এখন আপনি মাপ কিভাবে নেবেন, এই মাপ কিন্তু দেয়াই আছে, আপনি জাস্ট এখন ডিজাইন করলেই পারবেন, একদম ইজি জিনিসটা। অথবা এই জিনিসটা দেখেন, এই এই সিস্টেমটা আমি নতুন জানলাম। হ্যাঁ বলেন, কে যেন বলতে চাচ্ছিলেন? আচ্ছা, আহ, কেউ কিছু না বললে তো, না আসলে মিস দিলে একটু আপনাদের সমস্যা, ভিডিও থেকে দেখবে অনেক কোশ্চেন আসবে আর কি। আর ওই রকম মনে করেন আস্তে আস্তে আগ্রহটা আসলে কমে যাবে আর কি। তো চেষ্টা করবেন সর্বোত্তম যে ক্লাসটা ভিউ, প্রয়োজনে যদি দূরে কোথাও থাকেন মোবাইল হলেও কানেক্ট থাকার চেষ্টা করবেন। অ্যাটলিস্ট যখন কথাগুলো সরাসরি শুনবেন আর এটা উপর রেকর্ডেড শুনবেন, দুইটা আসলে মানে কি বাস্তবে আলাদা। ওকে, আচ্ছা আমরা এখন এটা হচ্ছে কিছু ডিফল্ট সাইজ দেওয়া আছে, আপনি চাইলে কিন্তু এটা নিয়ে কাজ করতে পারেন, এবং আমরা এগুলো নিয়ে কাজ করবো। এবং এটা কিন্তু আমি নতুন জানছি, আগে কিন্তু এই জিনিসটা জানতাম না। আগে আমরা কিন্তু মাপ নিতাম, আমি ইভেন এই টাইপল বুশিয়ার ভিজিটিং কার্ড এসব মাপ কিন্তু গুগলে সার্চ জানিয়েছি, যে এখানে আমি এভাবে সার্চ দিয়েছি ভিজিটিং কার্ড, বিজনেস কার্ড, ইন্টারন্যাশনাল সাইজ, ইন্টারন্যাশনাল সাইজ দিলে কিন্তু কয়টা ইন্টারন্যাশনাল সাইজ, এটা যখন দিবেন আপনার দেখবেন যে সাইজ উইটে দেখাইবো।
এই দেখেন 3.5 ইন্টু 2, it is ইন্টারন্যাশনাল সাইজ, ঠিক আছে, একটা ভিজিটিং কার্ডে। তবে আপনার কিছু দেশের সাইজ আবার আলাদা, যেমন আমি এবার অস্ট্রেলিয়া একটা বাইরে কাজ করতে গেলাম, তো ওনাদের ভিজিটিং এর সাইজ আবার আলাদা, অন্যরকম, ঠিক আছে। এক একটা দেশের আছে, আপনি সার্চ দেন যে ভিজিটিং কার্ড অস্ট্রেলিয়ান সাইজ, তাহলে দেখবেন যে পাবেন। তাহলে এবার একটু চেঞ্জ পাবেন, দেখেন দেখেন 90 mm বাই 55 mm, এটা তো আমাদের ওই যে সাইজটার সমান না। 90 mm বাই 55 mm। আমি আবার একটা দেখাই, ধরেন এখানে ওপেন করা আছে, এই দেন ভিজিটিং সাইজ, এটা আমি জাস্ট এ কনভার্ট করি, তাহলে বুঝবেন আসলে মাপ হইতেছে কিনা। এখান থেকে কেন নিলাম, এই দেখেন আমার কিন্তু 90 mm বাই, দেখেন এটা কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল সাইজ হচ্ছে কি 90 mm বাই হচ্ছে হাইট হচ্ছে 50 mm, কিন্তু তাদের হচ্ছে কি 90 mm বাই 55 mm। বিষয়টা বুঝছেন? এই যে এটা হাইট হচ্ছে কি 55 mm, আর আমাদের ইন্টারন্যাশনাল সাইজ হচ্ছে 50 mm, ঠিক আছে। কিছু কিছু দেশের সাইজ আবার আলাদা। যদি বায়ার এরকম হয়, এমনিতে যদি না বলে কিছু, যে বলতেছে না যে আমার কত সাইজে করবেন, বলে যদি জাস্ট ভিজিটিং এড করে দেন, তাহলে আপনি সরাসরি ইন্টারন্যাশনাল সাইজে করবেন। এরপর যদি বলে যে আমার একটা আপনার এই দেশের হবে, এত সাইজ হবে, বা স্পেসিফিক সাইজ বলে দেয়, তাহলে ওই হিসেবে আপনারা করবেন, ঠিক আছে। সেটা হচ্ছে আপনার আমি দেখালাম যে টেমপ্লেটের বিষয়টা, ওকে। তারপরে আসেন, এটা হচ্ছে শর্টকাট কি, শিফট কন্ট্রোল এন। এটা মানে কি শিফট দিয়ে তারপর কন্ট্রোল ধরে এন দিতে হবে তা না, কন্ট্রোল শিফট এন দিলে হবে, কন্ট্রোল শিফট এন। এই দেখেন টেমপ্লেট আসছে, আবার শিফট কন্ট্রোল এন, এটা সেমই, মানে বিষয় হচ্ছে তিনটা থাকতে হবে, এটাই মূল বিষয়। কারণ অনেক সময় দেখবেন যে শিফট কন্ট্রোল আবার কন্ট্রোল শিফট এরকম হলে কোনো আলাদা আছে কিনা, না, সব একই কাজ করে, ঠিক আছে। মূল কথা হচ্ছে এই তিনটা কি একসাথে প্রেস করা হয়েছে কিনা, এটা মূল কথা, ওকে। নেক্সট হচ্ছে ওপেন। ওপেন হচ্ছে আপনার পূর্বে ডিজাইন করা বা কোনো টেমপ্লেট বা যে কোনো একটা জিনিসকে আপনি ওপেন করতে চাইবেন, তাহলে এটা আপনার এই টেমপ্লেট থেকে ওপেন করতে পারবেন। তো এখন আপনার মনে করেন আমাকে ডিজাইন স্যার করা আছে, কন্ট্রোল আর কি বলছিলেন? বুঝি নাই কথাটা। কন্ট্রোল আর বলছিলেন? কন্ট্রোল, কন্ট্রোল আর হ্যাঁ, আর আর জি জি, ওটা কন্ট্রোল রোলার, রুলার। জি। আচ্ছা আচ্ছা, বুঝছি। আর ওই যে স্যার একটা বলছিলেন যে হাইড করা, ওটা কি কন্ট্রোল 3 নাকি? রুলারটা হাইড করা, না, কন্ট্রোল আর দিলে না আবার হাইড হয়ে যাবে, কন্ট্রোল আর দিবেন ওপেন হবে, কন্ট্রোল 3 দিয়ে। না না, কন্ট্রোল আর দিলে ওপেন হবে, কন্ট্রোল আর দিলে আবার হাইড হবে। কন্ট্রোল দেন আর দিলাম, আবার আর দিলাম, আর না, দিলাম, আর দিলাম, মানে ওই দেখেন যে কন্ট্রোল 3 দিয়ে বলছিলেন যে একটা কন্ট্রোল সি তো কন্ট্রোল কপি করা, থ্রি কন্ট্রোল সি কপি করে কন্ট্রোল ভি পেস্ট করা, হ্যাঁ, সি তারপরে না P3, কন্ট্রোল+3, কন্ট্রোল প্লাস টু থ্রি, এটা থ্রি হাইড করা, এটা হচ্ছে আপনার কোনো অবজেক্টে হাইড করা, এটা রুলার না। আপনার এই যে একটা জিনিস না, এটা হাইড করা হচ্ছে কন্ট্রোল 3, কন্ট্রোল 3 হাইড করলাম, তো রুলার আচ্ছা। না। রুলারটা আবার হচ্ছে কন্ট্রোল, কন্ট্রোল 2 কি বলছে? এটা হচ্ছে লক করা। বুঝছি। হ্যাঁ, কন্ট্রোল 2 কি বললেন? কন্ট্রোল যেমন এটা এই যে মুভ করতেছে না, আমি সিলেক্ট করতে পারতেছি না, আর কন্ট্রোল 2 দিলে এটা কি হবে, হ্যাঁ, এটা হচ্ছে আর সিলেক্ট হবে না, এটা দেখেন আর কিছু হইতেছে না, লক হয়ে গেছে আর কি, লক, আচ্ছা, লক। হ্যাঁ লক। আবার কন্ট্রোল লক, কন্ট্রোল ঠিক আছে অল্টার স্যার। 2 দিলে লকটা ছুটে যাবে, এই দেখেন এখন সিলেক্ট হবে, ঠিক আছে। এটা কিন্তু মেবি আপনি ক্লাস মিস জি দিয়েছেন, বা কোনো ধন্যবাদ। একটা ভিডিও দেখা মিস দিয়েছেন, এই জন্য বুঝতেছেন না গত ক্লাসটা। মিস্তি নাই, ওটা আর কি কনফিউশন ছিল। আচ্ছা ঠিক আছে, তো মিস তারপর চেষ্টা করবেন ভিডিওটা ভালো করে দেখার জন্য, তাহলে তো এই কনফিউশন গুলো দূর হয়ে যাবে, ওকে। ওপেন তো বুঝছেনই, আপনার পূর্বে সেভ করা কোনো ফাইল ওপেন করতে কন্ট্রোল ও দিয়ে ওপেন করবেন, কন্ট্রোল ও দিবেন, তারপর আপনার ফাইলটা কোন ড্রাইভে রাখছেন, কোথায় রাখছেন, ওইটা দেখাই দিবেন। ধরুন এখানে দিলাম আমার এই একটা ফাইল, এই ফাইলটা যদি আমি ওপেন করি, তাহলে আমার এই ফাইলটা ওপেন হবে, ঠিক আছে। এই দেখেন ওপেন হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এখন আসেন, কন্ট্রোল ওর বিষয়টা গেল, এরপর কন্ট্রোল ওপেন রিসেন্ট ফাইল বলছে, যেগুলো কিছু ফাইল আপনি রিসেন্টলি সাম্প্রতিক ওপেন করছেন, এইগুলো এখানে জমা থাকে, ঠিক আছে।
এইগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন, মানে আপনি সহজে ওপেন করতে পারেন। ধরেন আমি এই জিনিসটা সকালে কাজ করলাম, এটা ওপেন করলাম, এগুলো কালকে কাজ করলাম, ওপেন, এগুলো থেকে যাবে। সাম্প্রতিক যেগুলো আপনি ওপেন করবেন, তো বুঝতে পারছেন যে ওপেন রিসেন্ট ফাইল। আচ্ছা, এখানে একটা বিষয় আছে ব্রাউজ ইন ব্রিজ। সো ব্রিজ অ্যাডোবের একটা ইয়ে ছিল, ব্রিজ সিস্টেম ছিল, যেটা হচ্ছে আপনি আগে ফটোশপ থেকে ইলাস্ট্রেটর থেকে ইনডিজাইন একটা কমিউনিকেশনের জন্য এই ব্রিজটা ছিল। বর্তমানে তো ব্রিজটা নাই, আগে ছিল ব্রিজটা, মেবি এখন উঠে গেছে, মানে এখন এমনিতে ওইটা নিয়ে ওইটার সাথে ওইটা কানেক্ট করা যায়। ঠিক আছে, তো এই ব্রাউজ ব্রিজ মানে হচ্ছে এটা দিলে এই একটা ফাইল ফটোশপ ওপেন করা বা ফটোশপ একটা ফাইল ইলাস্ট্রেটর ওপেন করা, এই তখন এটা কাজ লাগে আর কি। আচ্ছা, এরপর আসেন ক্লোজ। ক্লোজটা কি? এই জিনিসটা কমান্ডটা যদি কেউ না জানেন, আমি জেনে নেবেন। এটা তো এখানে না, অনেকগুলোতে কাজ লাগবে, ব্রাউজারে কাজ লাগবে, ওয়ার্ডে কাজ লাগবে, সবকিছুতে কাজ লাগবে। কন্ট্রোল ডব্লিউ মানে ক্লোজ, কন্ট্রোল ডব্লিউ মানে দেখেন একটা ছিল কিন্তু ক্লোজ হয়ে গেছে। ঠিক আছে, ইভেন ব্রাউজারে আসেন, আমি এবার দেখাই, এখানে একটা ট্যাব ওপেন করছি, এটা আবার কন্ট্রোল ডব্লিউ দিলাম, ক্লোজ হয়ে গেছে, দেখছেন। এবার আসেন ওয়ার্ডে আসেন, ওয়ার্ডে আমি একটা, ধরেন এটা কোনটা, এটা আমি ক্লোজ করবো, কন্ট্রোল ডব্লিউ দিলে দেখেন ক্লোজ হয়ে গেছে, হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, এই কন্ট্রোল ডব্লিউ প্রায় জায়গায় দেখবেন যে ক্লোজ করা, কন্ট্রোল ডব্লিউ ক্লোজ করা, কন্ট্রোল এস সেভ করা, কন্ট্রোল এস সিলেক্ট করা, সবকিছু সিলেক্ট করা। ঠিক আছে, এরকম গুলো প্রায় পাবেন মিল, মানে যেগুলো আছে সব জায়গার মধ্যে সেম থাকে। যেমন কন্ট্রোল জেড দিলে আনডু করা, কন্ট্রোল সি পেস্ট করা, কপি করা, কন্ট্রোল বি পেস্ট করা। ঠিক আছে, কন্ট্রোল এন নতুন একটা ডকুমেন্ট তৈরি করা, ওপেন করা, এগুলো সবসময় সেম পাবেন। ঠিক আছে, এটা হচ্ছে ক্লোজটা, যেটা হচ্ছে এখানে দেওয়া হচ্ছে ক্লোজটা, যেটা হচ্ছে ক্লোজ মানে কন্ট্রোল ডব্লিউ। আর কন্ট্রোল সেভ হচ্ছে সেভ করা জানেনি। আর সেভ এজ হচ্ছে কি, এটা কি, এটা মনে করেন আপনার ফার্স্ট টাইম, আমি এই যে এখন কিন্তু এটা সেভ দেই নাই, দেখেন এখানে একটা কি স্টার মার্ক আছে, এবং এটা কোন ডকুমেন্ট তাও বোঝাচ্ছে না, এআই হবে না ইপিএস না পিডিএফ, কোনো কিছু বলতেছে না, তার মানে এটা সেভই হয় নাই। ঠিক আছে, ধরেন আমি এটা কি করলাম, কন্ট্রোল এস দিলাম, যেহেতু সেভ করা হয় নাই, তাই এটা কি বলতেছে, সেভ এজ আসতেছে, মানে কি হিসেবে সেভ দিবেন। ঠিক আছে, যদি কোনো ডকুমেন্ট এখনো নতুন ক্রিয়েট করছেন কিন্তু সেভ দেন নাই, তাহলে এটা আসবে সবসময় ফার্স্ট টাইম সেভ এস আসবে, যেটা কি হিসেবে সেভ দিবেন। ধরে নিয়ে দেন আমি নাম দিয়েছিলাম কি লোগো ডিজাইন, লোগো ডিজাইন হয়েছে, এটা কি হবে, অ্যাডোব ইলাস্ট্রেটর হবে নাকি পিডিএফ হবে নাকি ইলাস্ট্রেটর ইপিএস হবে নাকি ইলাস্ট্রেটর টেমপ্লেট হবে নাকি এসভিজি হবে নাকি এসভিজি কম্প্রেসড হবে। ঠিক আছে, কোন ফরম্যাট আপনি সেভ দিবেন, এটা আপনাকে জিজ্ঞাসা করবে প্রথম। ধরুন আমি ইলাস্ট্রেটর সেভ দিলাম, লোগো ডিজাইন, এটা আমি একটা ডকুমেন্ট জাস্ট এখানে গেলাম, কোর্স ফাইলে এখানে ধরেন লোগো ডিজাইন, তারপর আমি সেভ দিলাম। এখন সেভ দিলে কিন্তু আরেকটা অপশন আসবে, যেহেতু ইলাস্ট্রেটর সেভ দেব, সো ইলাস্ট্রেটর কোন ভার্সন আমরা সেভ দেব, এটা সিসি ভার্সন, যদি যারা 20 ইউজ করেন, এটা এখানে আছে 19টা, তাই সিসি আছে। যারা 20 21 ইউজ করেন তারা আমি দেখবেন ইলাস্ট্রেটর 20 অথবা 21 এরকম কিছু দেখাবে, এরপর আবার সিসি আলাদা দেখাবে যা লেগেসি নাম দিয়ে। যারা 20 আছে তারা চেক দিয়ে দেখতে পারেন। আর পুরাতন যে ফরম্যাট গুলো আছে এখানে দেখেন। স্যার বিশে কি লেখা হ্যাঁ হ্যাঁ, আমার 20 ঠিক আছে, এখানে আমি কি দিয়ে সেভ করবো? আপনি 20 যদি হন তাহলে আপনার 20 যদি সেভ দেন তাহলে আপনার তো ওপেন হবে, এবং অন্য কোনো ফাইলে যদি ওপেন করতে চান তাহলে উইডো 20 থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু ওপেন হবে না। ঠিক আছে, সো আপনি চাইলে চেষ্টা করবেন সিসি তে সেভ দিয়ে, শুধু সিসি। হ্যাঁ, তাহলে কি হবে, যেহেতু মোস্ট অফ দা এখন ইলাস্ট্রেটর গুলো সিসি ভার্সনে থাকে, তাই এটা ওপেন করতে সহজ। অথবা আপনি চাইলে আরো ব্যাকডেটে যেতে পারেন, সিএস যেতে পারেন, সিএস2, সিএস3, সিএস4, যে কোনো একটা করতে পারেন। তবে এক্ষেত্রে যে কিছু বিষয় আছে, নতুন যে কিছু ফরম্যাট আছে, এগুলো হয়তো এগুলো এই জিনিসের নাই, তখন একটা সমস্যা হয়। যেমন এই ইলিশো 10 আমরা সেভ দিয়ে অনেক কাজ করব, যারা শাটার স্টক কাজ করতে যাব, ভেক্টর স্টক কাজ করব, তখন আমরা এইগুলোতে সেভ দেব, এটাতে সেভ দেব, দুইটাতে। তখন দেখবেন যে আমরা যে আসলে এখানে 19-এ যে কাজ করতেছি ওইখানে গিয়ে ওই কাজ সাপোর্ট করতেছে না, তখন আমরা ওই ম্যানুয়ালি ওই যে আমাদের শেডো জিনিসটা দেখাইছিলাম মেশ টুল দিয়ে, ওই মেশ টুলটা করে দেখাইতে হবে। ঠিক আছে, ওকে, আমার এখন কত হচ্ছে, আমি এখন ভার্সন সেভ দিলাম কত, এটা সিসি ভার্সন সেভ দিলাম। বাকি হচ্ছে এখানে যেটা থাকবে বাকি সব কিছু এজ ইট ইজ থাকবে, আমরা এখানে কিছু চেঞ্জ করব না, সিসি ভার্সন ওকে দিলাম। এখন দেখবেন যে এই দেখেন লোগো ডিজাইন ডট এ এসে গেছে, তার মানে এটা এখন এই ফরম্যাটে সেভ হয়ে গেছে।
ঠিক আছে। আচ্ছা এখন ধরেন আমি এখানে কিছু কাজ করতেছি, এইভাবে কাজ করতেছি, এখন তো কাজ করলাম, এখন আমি যদি সেভ দেই তার মানে কি, এখন আর কিন্তু বলবে না যে কি হিসেবে সেভ দিবেন, এখন এই ফরম্যাটের মধ্যে সেভ হয়ে যাবে। যেমন ধরেন আমি সেভ দিলাম, সেভ হয়ে গেল। আবার দেখেন আমি কিন্তু এখন সেভ দিলে সেভ হয়ে যাবে, এখন কিন্তু বারবার জিজ্ঞাসা করবে না। কিন্তু এখানে দেখেন সেভ এজ একটা আছে, যদি আপনি সেভ দিয়ে রাখেন দেন সেভ দেওয়ার কারণে এটা কিন্তু আর নাই, মানে এখানে সেভটা কাজ করতেছে না, কারণ সেভ হয়ে গেছে, আর কি সেভ হবে। ওকে, এখন আসেন সেভ এস। এটা কি? সেভ এস মানে আপনাকে জিজ্ঞেস করতেছে আপনি এটাকে কি হিসেবে সেভ দিবেন। এটা মনে করেন এ আছে, কিন্তু এখন চাচ্ছেন যে ইপিএস এ সেভ দিবেন, তখন আপনি যেতে হবে কি সেভ এস, সেভ এসে যাবেন, যাওয়ার পরে এটাকে কি করবেন, এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন পিডিএফ অথবা ইপিএস, এভাবে চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে এই সেভ এস এর বিষয়টা, যে আপনি যদি এটার ফরম্যাটটা চেঞ্জ করে দিতে চান তখন আপনার এটা দরকার পড়বে। আচ্ছা সরি একটু হচ্ছে ওকে, যে জিনিসটা বলতেছিলাম সেভ এজ এর বিষয়টা, যেটা আপনি যদি একটা ফরম্যাটে সেভ থাকে বা সেভ নাও থাকে তখন এটা সেভ এজ আসবে, যে আপনি কি হিসেবে সেভ দিবেন। আর সেভ এজ কপি মানে হচ্ছে আপনার এটাকে একটু অতিরিক্ত কপি হিসেবে সেভ দিবেন, যদিও এই জিনিসটা সেম, এটা সেভ দিলে এজ সেভ দিলে তখন আগেরটা থেকে যাবে, আর এটা কপি দিলে কি হবে আপনার এই কপিটা আপনার মনে করেন এটা সেভ দিছি কি, এখন আমি একটু পার্থক্য দেখাই, ধরেন এজ সেভ দিলাম, তারপর আমি এখন দিলাম ইপিএস, তখন কি হচ্ছে দেখেন এটা, এখানে ইপিএস এর ফরম্যাট, কত ফরম্যাট ইপিএস হবে, তারপর এখানে একটা টিপ, এটা দরকার নেই, বাকি কিছু চেঞ্জ করার দরকার নেই, জাস্ট ওকে দিয়ে দিলেন। ওকে, এটা সেভ হয়ে গেল। এখন কি দেখেন তো এখানে কি আছে, ইপিএস আসছে, দেখেন চেঞ্জ হয়ে গেছে, তো এই ফাইলটা এখন ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু সেভ এজ কপি দিলে কি হবে, এই জিনিসটা ইপিএস থেকে যাবে, কিন্তু আমি এটার আবার পিডিএফ এ সেভ দিচ্ছি, পিডিএফ এ দেখেন এখানে কিন্তু আর ইয়ে থাকবে না, ইপিএসটা মানে পিডিএফ হবে না, এটা ইপিএস থেকে যাবে, মানে এটা কপি হিসেবে পিডিএফ হিসেবে সেভ হয়ে যাবে, এখানে আর থাকে আসবে না। পার্থক্য দেখাই, দেন এই সেভ এজ দিলাম, হয়ে গেছে কিন্তু সেভ। এখন দেখেন আমার এখানে চেঞ্জ হয়েছে না, দেখছেন পার্থক্যটা, মানে এটা দিলে কি হবে, ডকুমেন্ট ফরম্যাট সহ চেঞ্জ হবে এবং এখানে চেঞ্জ এসে পড়বে, সেভ তো হবে প্লাস হচ্ছে এখানে চেঞ্জ হয়ে যাবে, তখন এই ফরম্যাটটা হয়ে যাবে, যে ফরম্যাটে সেভ দেবো ওই ফরম্যাট, যেমন রিপিএস হয়ে গেছে। এখন আসেন আমি ফাইলটা যাই, যে আমি যে ফাইলটা এখানে সেভ দিলাম দুইটা সবগুলো আছে কিনা, এই দেখেন লোগোটি দিন এই ফাইলটা আছে, হ্যাঁ যখন এই লোগো এই ফাইলটাকে আমি ইপিএস সেভ দিলাম তখন ইপিএস হয়ে গেছে, আর ইপিএসটাকে যখন আমি কপি হিসেবে সেভ দিছি তখন দেখেন এই পিডিএফ হয়ে গেছে, কিন্তু এখানে ইপিএস রয়ে গেছে। পার্থক্য বুঝছেন দুইটার, এই দুইটার? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। এক কথা বলবেন তাহলে আসলে আমি তো তো অনেক সময় কি হয় নেটওয়ার্কের প্রবলেম করে, আমি বুঝতে পারি না যে কোনো সমস্যা হয়েছে কিনা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে, এখন আসেন সেভ এজ এ টেমপ্লেট, এটা আসলে দরকার পড়বে না, সেভ এজ এ টেমপ্লেট যে বিষয়টা, এই জিনিসটা আপনার এই সেভ এজ এ টেমপ্লেটটা এই সেভ এজ দিই, এইটাই সেটা, এইটাই এইটা, ঠিক আছে। আর সেভ এজ এ সিলেক্টেড স্লাইস মানে হচ্ছে আপনার এটা আসলে আমাদের একবারে দরকার পড়ে না, সিলেক্টেড স্লাইস যেটা কাজ করে আসলে কাজ করে না, যদি আমাদের এখানে আমাদের একেবারে দরকার পড়বে না, আমার এই পর্যন্ত পড়ে নাই, এবং রিবার্ট এটাও পড়বে না, সার্চ অ্যাডোবি স্টক, এটা মানে হচ্ছে অ্যাডোবি স্টকে আপনার কোনো ফাইল যদি সহজে মানে পাইতে চান, এগুলো হচ্ছে এই জিনিসটা কাদের জন্য, যারা মানে কাস্টমার তাদের জন্য, কারণ অ্যাডোবি স্টক হচ্ছে একটা স্টক মার্কেট প্লেস, আমরা যেখানে কাজ করব আমাদের নিজেদের ডিজাইন এখানে দিব। যেমন আমি কাকে জানি আমি আজকে আমার এটা দেখাই না, একটু দাঁড়ান, আমি আমার কিছু ফাইল অ্যাডোবি স্টকে আছে, bitly.com, বিটলিতে আমার লিঙ্ক গুলো আছে, আপনার লিঙ্ক গুলো মনে নাই।
ওকে, যে ফাঁকে আমি একটু ইয়ে করি, এখানে কিন্তু প্রচুর কাজ আছে। যাদের দরকার পড়ে কোনো জিনিস, ধরেন আমার একটা কি রিয়েল এস্টেট লোগো, হ্যাঁ, লোগো এখানে দরকার পড়ছে, সেখানে সার্চ দিয়ে কিভাবে জাস্ট ক্লিক করে এই ফাইলে ওপেন করতে পারে, তার জন্য এর দরকার পড়ে আর কি। জাস্ট মনে করুন তাদের একটা মার্কেটিং ধরে বোঝেন এটা, রিয়েল এস্টেটের একটা লোগো এসে পড়ছে, অনেক হাজার হাজার লোগো হবে এখন, ঠিক আছে। তো মানে লগ ইন করাই আছে। এই দেখেন ড্রিম, আমার কিন্তু অনেক, এই দেখেন আমি প্রত্যেকটা জিনিস দেখাই। কপি, এটা হচ্ছে আমার একটা সাইট, বিটলিতে দিলাম, ওপেন করলাম। এটা কোনটা, ড্রিম নাকি এটা ব্যাক টু স্টক, ড্রিমস টাইম, অ্যাডোবি স্টক, কপি। ও, এটা একটা হচ্ছে ড্রিমস টাইম। আমরা দেখেন না পার্ট টাইম বুঝাবো জিনিসটা, যে এটা হচ্ছে আমার ড্রিমস টাইম, হ্যাঁ। এখানে কিন্তু আমি একটা ফাইল দিয়ে রাখছি, হ্যাঁ। আমার দেখেন এই যে ফাইলগুলো যে যা দিছি, এইখানে সেম ফাইল দেওয়া আছে আমার, এটা হচ্ছে অ্যাডোবি স্টকের ফাইল। দেখেন এই যে লোগো গুলো, আমি দেখেন এই টাইপের লোগো গুলো এড টু জেড টাইম লোগো করা আছে, ঠিক আছে। এখানে যদি ডাউনলোড আমার অল্প 3টা হয়েছে মাত্র, যদি আমি এখানে কাজ করি না, যেমন আমি ফাইল দিয়ে রাখছি, কারণ হচ্ছে আমার এখানে একটা ডাউনলোড হলে আমার লাভ। এখানে আমার আছে যেমন এই দেখেন এই লোগো গুলা, এই লোগো গুলো এখানে আছে, ওই যেমন এটা এখানে আছে, একটু লোডিং নিচ্ছে, এখানটা ক্লোজ করে দিই। সেম ডিজাইন আমরা এইভাবে মার্কেট প্লেসে দিয়ে কাজ করবো। আমি দেখাবো আপনাদেরকে যে একটা ডিজাইনকে কিভাবে আপনি 10টা 15টা সাইটে আপনারা দিবেন, সেম ডিজাইন, ঠিক আছে। তো এটা হচ্ছে, এটা মানে অ্যাডোবি স্টক যেটা হচ্ছে, এটা তাদের মার্কেটিং কি, যে আপনি কোনো ফাইল দরকার পড়লে অ্যাডোবি স্টক থেকে নিতে পারেন। ওকে, এটাকে দরকার পড়বে আমাদের এখানে, প্লেস একটা দরকার পড়বে। প্লেস মানে হচ্ছে আপনি এখানে কোনো একটা জিনিসকে আপনি অ্যাড করবেন, হোক এই ফাইলটা হোক অ্যাড করবেন, অথবা কোনো ছবিকে আপনি প্লেস করবেন, হ্যাঁ। বিশেষ করে ছবির ক্ষেত্রে আমরা কাজ করবো। ধরেন ডাউনলোড থেকে আমি একটা ছবি নেই, ধরেন এই বার্গার ছবিটা, আমি এখানে বার্গার ছবিটা এখানে প্লেস করব। প্লেস করলে কি হচ্ছে, এখন ক্লিক করলে এটা প্লেস হয়ে গেছে, দেখেন আশেপাশে ছবিটা দেখছেন, এই প্লেস হয়ে গেছে। এখন আমার দরকার হচ্ছে এই ছবিটাকে আমি চেঞ্জ করব। তো চেঞ্জ করতে গেলে আবার প্লেস করে নিতে হবে। আমি কি করলাম, সিলেক্ট করলাম, তারপরে প্লেসে কন্ট্রোল শিফট পি, প্লেস শর্টকাট, কন্ট্রোল শিফট পি। আমি দেখেন প্লেস, এখানে ফাইলে যান, প্লেস, কন্ট্রোল শিফট পি, প্লেস। সো প্লেসে যাইলে আমি যখন এই ছবিটা চেঞ্জ করে ধরেন এই ছবিটা দেবো, ঠিক আছে। সো এখানে ছবিটা দিলে, আমি এখানে দিলে কিন্তু হয়ে গেছে, আর কিছু বিষয় আছে। এখন ধরেন আমি এখানে কি করছি, কোনো কিছু চেঞ্জ না করে ক্লিক করার কারণে ছবিটা আলাদাভাবে আসছে, তাই না। ওকে, এখন আমি যে জিনিসটা বলবো, যে আমি এই ছবিটা সিলেক্ট করার পরে যদি কন্ট্রোল শিফট পি দেই, তখন দেখবেন যে আমি একটা জাস্ট মনে করেন আর একটা ছবি এটা সিলেক্ট করলাম, করার পরে এই দেখেন কতগুলো অপশন আছে। লিংক, এটা কি লিংক হিসেবে আসবে নাকি লিংক হিসেবে আসবে না। লিংক হিসেবে আসলে কি হবে, আমি যদি এই ফোল্ডার থেকে দিস পিসি ডাউনলোড থেকে এই জিনিসটা ডিলিট করে দেই, পরবর্তীতে কোনো কারণে যদি এই ফাইলটা আমি ওপেন করি, এই ফাইলটাকে লিংক থাকলে তখন সেটা কি করবে, খুঁজে পাবে না, তখন ইমেজটা মিসিং দেখাবে লিংক থাকলে। যদি আমি লিংকটা তুলে দেই, তখন আর এটার সাথে লিংক করা থাকবে না, আমি এখান থেকে ডিলিট করে দিলেও ফাইল এখানে থেকে যাবে, ঠিক আছে। এবং টেমপ্লেট বিষয়টা হচ্ছে, টেমপ্লেট আমার দরকার পড়বে না, কিন্তু রিপ্লেসটা দরকার পড়বে। ধরেন আমি কি করছি, এইটার রিপ্লেসে আমি এই বার্গার ছবিটা নিচ্ছি, তাহলে কি হবে, এইটা পরিবর্তন হয়ে এটা এখানে জায়গায় চলে আসবে, ঠিক আছে। রিপ্লেস, তারপরে কি করলাম, প্লেস দিলাম, এই দেন ওই আগের ছবিটা চেঞ্জ হয়ে এটা হয়ে গেছে। আমরা এইগুলো নিয়ে কাজ করব এই প্লেস এর ক্ষেত্রে, ঠিক আছে। শিফট পি, তারপরে ধরেন আমি আবার এই ছবিটা দিয়ে আমি ওইটা চেঞ্জ করবো, তারপরে রিপ্লেস দিব, ওকে। এবং লিংক দেবো না কখনো, হয়তো কিছু ক্ষেত্রে আমরা লিংক দেবো, কোথায় লিংক দেবো আমরা বলে দেবো, আর বেশিরভাগ সময় আমরা লিংক দিবে না। যদি লিংক দেনও, যেমন ধরেন এটা কিন্তু লিংক করা, কিভাবে বুঝবেন কোনটা লিংক করা আর কোনটা লিংক করা না, কিভাবে বুঝবেন, দেখেন এটা থেকে আমি যখন ক্লিক করি, তখন কিন্তু এটার এই যে ক্রস চিহ্ন নাই, মার্ক এটা যেমন আছে, মার্ক ক্রস মার্ক আছে না, তার মানে এটা হচ্ছে লিংক করা, ঠিক আছে। আর এটা দেখেন, এটা যদি ক্লিক করি, তখন কিন্তু আর এরকম ক্রস মার্ক নাই, একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, আমি যখন এটা সিলেক্ট করি, এখানে দেখেন এখানে কি ইমেজ লেখা আছে,
কোনো অন্য কিছু নাই এবং ইমেজের নামটা দেওয়া আছে সিএমআই কে, এবং আরেকটা লেখা আছে আনএমবেডেড। আনএমবেড, হ্যাঁ। সো এটা ক্লিক করলে আনএমবেড হয়, কিন্তু এখানে সিলেক্ট করেন। ওকে, এখন দেখেন আমি যখন এটা সিলেক্ট করলাম তখন এটা ক্রস মার্ক থাকলো, তারপরে লিংক করা, তারপর এখানে দেখেন ক্লিক করে এখানে কি আছে লিঙ্কড ফাইল। এটা বলা কিন্তু লিঙ্ক ফাইল না, ইমেজ। আর এটা বলা আছে লিঙ্কড ফাইল, মানে হচ্ছে এটা লিঙ্ক করা আছে। এবং এখানে তাকান এটা কি আছে এমডেড, হ্যাঁ, এমবেড। এমবেড মানে মানে হচ্ছে এটা লিঙ্ক করা ফাইল। তো আপনি যদি চান যে এটা লিঙ্কটা আমি ছুটে ফেলবো, লিঙ্ক দরকার না, আমি লিঙ্কটা ছেড়ে দিব, এখন কিভাবে করবেন? আবার কি নতুন করে আনবেন? না, এটাকে সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করবেন, সেটা লিঙ্ক চলে যাবে। দেখেন এটা কিন্তু আর নাই, এখন তো ইমেজ হয়ে গেছে। পরে জেড দেই তাহলে বুঝবেন। এই দেখেন এখন কিন্তু লিঙ্ক ফাইল, আমি এখন লিঙ্কে ক্লিক করলে কিন্তু দেখাবে আমার লিঙ্ক কি কি ফাইল লিঙ্ক করা এখানে, ঠিক আছে। সো এটা হচ্ছে এমবেডেড আর অরিজিনাল এডিট, এটা একটা বিষয়। ট্রেসিং আমরা এগুলো শিখবো, ইমেজ ট্রেসিং কিভাবে করতে হয়, মার্কস করার বিষয়টা, ক্রপ করা, যেমন ইমেজ আমি ক্রপ করব, ফটো আগে এটা ছিল না। এটা 17 18 আছে কিনা জানি না, 17 তো নাই, 18-তে আছে কিনা শিওর না, 19 আছে। এখানে আমি ক্লিক করব, তাহলে এটা কিন্তু ক্রপ হয়ে যাবে, এখন মানে ক্রপ করতে পারবো আমি ইচ্ছে মতো। আচ্ছা, এটা বলতেছে যে আপনার অরিজিনাল ফাইলটা ঠিকই থাকবে, জাস্ট এটা একটা অরিজিনাল কপি হয়ে যাবে। এই দেখেন এখন আমি চাইলে কিন্তু এইভাবে ক্রপ করে নিতে পারবো, ঠিক আছে। এটা কিন্তু 17-তে নাই, 18-তে আছে কিনা শিওর না। জাস্ট কি করবেন, অ্যাপ্লাই দেন, এই দেন, এটা কিন্তু ক্রপ হয়ে গেছে। আগের ভার্সনে এটা কাজ করে না, ছিল না এই সিস্টেমটা, ঠিক আছে। ওকে, এইগুলো হচ্ছে ক্রপ। মার্কস করার বিষয়টা হচ্ছে ওইরকম যে আপনি চাইলে, যেমন আমি আবার জেড দিই, কন্ট্রোল, এই দেন ছবিটা। এখন আমি যদি মার্কস দেই, মার্কসের অপশনটা কই, যে মার্কসের অপশনটা এখান থেকে কাজ করতেছে না, ঠিক আছে। এটা আমরা তো পরে দেখবো, কিন্তু আমরা মার্কসিং তো দেখাইছি যে কিভাবে মার্কস করবেন, কোথা থেকে, রাইট বাটন থেকে, মনে আছে? এই যে সিলেক্ট করার পরে মার্কসিং করাটা, ক্লিপিং মার্কস, এটাই এখান থেকে দেখাচ্ছে না। ওকে, আচ্ছা আমরা বাকিটা পরে দেখতেছি। তো এটা সিলেক্ট করার পরে মার্কস অপশন, আচ্ছা এটা মার্কসটা রাইট বাটন ক্লিক করে রিলিজ মার্কস দিয়ে দিতে হবে। এখন কিন্তু দেখেন মার্কস হয়ে গেছে। ও অনেক, এখানে একটা বিষয় হচ্ছে, আমি একটু আবার দেখাই। যখন আমি মার্কস করছি, এখানে হচ্ছে ফাইলে একটা দেখাচ্ছে, তাই না? আপনি যদি কি করবেন, এই সাইড একদম সাইডে যদি মাউসটা নিয়ে সেটা কন্ট্রোল ধরে একটা প্রেস করেন না, তখন কিন্তু ছবিটা সিলেক্ট হয় নাই, ছবিটা সিলেক্ট হয় না, উপরে একটা এটা মার্কটা সিলেক্ট হচ্ছে। এখন দেখেন আমি এভাবে করতেছি, ছবিটা কিন্তু ছোট বড় হইতেছে না, জাস্ট এটার ব্যাকগ্রাউন্ডটা হাইড হচ্ছে। তার মানে কি এটা মার্কস, এটা এই অংশটা ছিল মার্কস করা। বিষয়টা বুঝছেন? বিষয়টা আমি আর একটু বুঝে দিই। ধরেন এইটা আমি ছবি কিন্তু মার্কস করাম এইটার মধ্যে, এই উপরে এটা আমি একটু উপরে আনলাম, এই 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 চিকেন কোনটা কি করলাম, আমি এই হোয়াইট দিয়ে মার্কস করব। মার্কস করার জন্য কি করতে হবে, আমি যেটাকে মার্কস করব এটা নিচে থাকবে, যাকে দিয়ে করব সেটা উপরে থাকবে। তো দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মার্কস দিব। এখন দেখেন এরকম হয়েছে না? এটা বলে সেমই, এটা বলে কি হয়, আমি যখন ছবিটাকে জাস্ট রাইট বাটন করি, আমি জাস্ট এটা সিলেক্ট করব, সিলেক্ট করে মার্কসে ক্লিক করব, তখন এটা মার্কস হয়ে যায়, মানে এটা যত বড় সাইজ ওই সাইজে মার্কস হয়ে যায়। তো এই সাইজেই মার্কস হয়ে যাবে। দেখেন আমি ক্লিক করলাম মার্কসে, কিন্তু দেখবেন যেটা কোনো চেঞ্জ হচ্ছে না, কোনো চেঞ্জ হয় না, কিন্তু এখন এটা কিন্তু মার্কস হয়ে রয়েছে, আমি বুঝতেছি না। সো কিভাবে বুঝবো মার্কস হয়ে রয়েছে? আপনি সিলেক্ট করার পরে দেখবেন যে রাইট বাটন ক্লিক করলে রিলিজ মার্কস, তার মানে এটা মার্কস হয়ে আছে। আচ্ছা ধরলাম মার্কস। এখন এই মার্কস করা জিনিসটা কিভাবে ছোট বড় করবেন, কিভাবে? জাস্ট আপনি কি করবেন, কোন টুল ধরে সাইড বা বর্ডার একদম সাইডে পাতের মধ্যে জাস্ট ক্লিক করবেন একটা, তাইলে কি হবে, এটা মার্কসটা সিলেক্ট হবে, যেটা উপরে ছিল না ওইটা সিলেক্ট হবে, ছবিটা না। এখন আমি যদি এবার বড় করি তাহলে বড় হবে, এভাবে দিলে দেখেন ছোট হবে। আমার মেন ছবি কিন্তু চেঞ্জ হচ্ছে না, জাস্ট উপরে মার্কসের সাইজটা চেঞ্জ হচ্ছে।
এই বিষয়টা বুঝতে পারছেন আপনারা? দেখেন, আর যদি বলেন যে না আমি ইমেজটা সিলেক্ট করব, এটা না, উপরের অংশটা না, তাহলে কি করতে হবে? কন্ট্রোল ধরে এই জায়গায় ক্লিক করতে হবে, এই জায়গাটায়। তাহলে এটা হচ্ছে ইমেজ। দেখেন এখন দেখেন এই ইমেজটা বড় হচ্ছে, বা এটা ছোট করে ছোট হচ্ছে, দেখছেন? আমাদের ইমেজ ছোট বড় হচ্ছে, তবে এই যে এরিয়াটা বড় হচ্ছে না। তার মানে একটা হচ্ছে অবজেক্ট, সরি ভেক্টর পাথ, আর একটা হচ্ছে রাস্টার ইমেজ। সো রাস্টার ইমেজ সিলেক্ট করতে হলে আপনাকে এই মিডলে জাস্ট কন্ট্রোল ধরে ক্লিক করলে সিলেক্ট হবে। আর যদি ভেক্টর সিলেক্ট করতে চান তাহলে আপনাকে একদম বর্ডারে জাস্ট কন্ট্রোল ধরে সিলেক্ট করতে হবে। ঠিক আছে? দুইটা, এটা মেবি আগামী ক্লাসে বলি নাই বা আমার মনে ছিল না। তো বলছিলাম যে যদি কোনো কিছু ভুলে যাই তাহলে তো আমি পরবর্তী ক্লাসে মনে করে দেওয়ার চেষ্টা করবো বা বলার চেষ্টা করবো। তো এই জিনিসটা বুঝতে পারছেন মার্কসের এই বিষয়টা? জাস্ট ওই একটা অপশন আসার কারণে এটা বলা আর কি। ওকে, এরপর আসেন মার্কসের যে বিষয়টা চলে গেল গাই, ইমেজের পা ইয়াটা অপশন আসলো, তারপর হচ্ছে আপনার প্লেসের কথাটা যেটা বললাম আর কি। সো ধরেন এখন আমি কি করলাম, এটা মার্কস করা না ইমেজটা, দেখেন মার্কস করা, আমি কিন্তু এই যে এটা কিন্তু মার্কস করা ছবি। এখন এই মার্কসের ভিতরে ছবি আমি চেঞ্জ করব, কিভাবে চেঞ্জ করব? এই দেখেন কিভাবে চেঞ্জ করব, আমি মাত্র মার্কসের ভিতরে এই ইমেজটা চেঞ্জ করার জন্য কন্ট্রোল দিয়ে জাস্ট মিডলে জাস্ট ক্লিক করব, তার মানে ছবিটা চেঞ্জ সিলেক্ট হয়েছে। ওকে, ছবি সিলেক্ট হয়েছে। এখন কি করব? এখন কি করব? কন্ট্রোল শিফট পি, কন্ট্রোল শিফট পি দিলে আমার এখানে কিন্তু প্লেস অপশন চলে আসবে। এখন যদি আমি বার্গার সিলেক্ট করে রিপ্লেস দেই তাহলে কি হবে, আমার এই যে কোন লোগো ছবিটা চেঞ্জ হয়ে যাবে। তা রিপ্লেস দেন আমি ক্লিক করলাম, এই দেখেন কোন বার্গারের চিহ্ন কিন্তু পরিচয় গেছে, আর আমার জায়গায় কিন্তু যেই জায়গাটা ছিল এটা কিন্তু রয়ে গেছে। ঠিক আছে, বিষয়টা বুঝছেন? কিবা এই প্লেসের জায়গায় প্লেসটা আমরা কখন কাজে লাগবে? আচ্ছা এখন আসেন, আচ্ছা ভিডিও সমস্যা বলতেছেন অনেকে, আমি একটু দেখেন লক্ষ্য করে নাই, এই ভিডিও এবং কথা কি মিলতেছে না? না, হ্যালো, হ্যালো, কথা বলেন কেউ? হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার শুনতেছি। কেউ তো কিছু না বললে তো বুঝতে পারতেছি না যে শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা ভিডিও এবং কথা কি মিল মিল নাই? ওই নেটওয়ার্কে মানে প্রবলেম নাকি মিল নাই আর কি, একটু লেটে আসতেছে আর কি, ভিডিওটা লেটে আসতেছে একটু, কথাও আসতে আসতেছে মাঝে মধ্যে, আচ্ছা দেখি তাহলে মোবাইলে কানেক্ট করতেছি, মোবাইলে কথাও কানেক্ট করে একটু দেখি কি অবস্থা। আর লেট আসতেছে আর কি দুইটাই। একটু তাহলে হয়তো একটু কানেকশনে ইয়ে আসবে, আমি চেক দিচ্ছি। ভিডিও রেকর্ড হচ্ছে তো না? নো ইন্টারনেট। এখন শুনতে পাচ্ছেন? শুনতে ওকে, এখন যদি শুনতে পান তাহলে একটু দেখবেন যে আসলে মিলে কাজ হচ্ছে কিনা। যেমন ধরেন আমরা এই মার্কস করাটা যে আমরা শিখলাম যে, এবং মুভ করার সাথে আপনি দেখেন মুভ করার সাথে এই কথা বলার সাথে মিলতেছে কিনা। যেমন এটাকে মুভ করে এখানে মিলালাম, এরকম মিলতেছে। মিলছে ভাই, মিলছে। কোয়ালিটিও ভালো আছে। আচ্ছা, যদি মিলে তাহলে সমস্যা নাই। ওকে, এখন আসেন এই প্লেসের কথা, প্লেসের বিষয়টা আপনার ক্লিয়ার হয়েছে কিনা, কারণ প্লেস নিয়ে আমরা অনেক কাজ করবো, প্লেস দিয়ে কাজ করবো আমরা। প্লেসের বিষয়টা বুঝতে পারছেন কিনা বলেন? এই প্লেস, এটা খুব ইম্পর্টেন্ট।
একবারে আমি তো এখন আমি নিজে আপনাদের কথা বুঝি না। স্যার আরেকবার একটু ব্রিজ করলে ভালো হয়, কারণ তখন আপনার ইয়েটা মিলে নেই, এজন্য একটু ঝামেলা হচ্ছে। যে আমার এখানে মেবি, তো আমি আপনাদের কথা ভালো করে বুঝতেছি না, এখন লেগে লেগে আসতেছে। আচ্ছা, আমি তাহলে ইয়া করলাম, ভিডিওটা কেটে যাবে করতেছি, হ্যাঁ। এটাকে এলডিপিএইচ, উনি কে? এলডিপিএইচ, ওকে। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? সরি, দেখা যাচ্ছে না কথা, সরি। ওকে, এখন কি কথা শোনা যাচ্ছে? জি ভাই, শুনতেছি ক্লিয়ার। ওকে, আচ্ছা, ভিডিওটা একটু মিলে কিনা দেখি। আচ্ছা, উনি কে? আমি চিনলাম না। ইয়া নাকি? স্যার আমি ফাতেমা। আপনি কি এলডিপি তে ক্লাস করছেন নাকি? এলইডিপি তে ওই ডিজিটাল মার্কেটিং। ও আচ্ছা, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, ঠিক আছে। আমরা দেখেন, আপনারা বলেন এখন, প্লেস সম্বন্ধে আপনার কি ভালো আইডিয়া আসছে কিনা, মানে বুঝতে পারছেন কিনা ক্লিয়ার? স্যার আমি বুঝি না স্যার, এটা আবার একটু বললে ভালো হয়, একটু ব্রিফ শর্ট করে ব্রিফ করলে ভালো হয়। ওকে, আমি আবার আবার দেখাই জিনিসটা টোটালি সবকিছুর প্লেস বিষয়টা ক্লিয়ার করে দিই। ধরেন আপনার এখানে কোনো কিছু আছে? কিছুই নাই। আপনি কিন্তু চাইলে এখানে দেখেন, আপনার মনে করেন এখান থেকে আমি জাস্ট এই ছবি টান দেয় না, এখানে ছেড়ে দিতে পারি। এটা একটা প্লেস, এই যেটাকে বলে ড্রাগ এন্ড ড্রপ। ঠিক আছে, ড্রাগ করলাম, ড্রপ করে দিলাম। ড্রাগ এন্ড ড্রপ যে বিষয়, এটা হচ্ছে প্লেস বিষয়টা, এটা একটা প্লেস বিষয়। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আসেন, কি বলে সেটাকে, আপনার এই সিস্টেমটা প্লেস করতে পারেন। এখানে প্লেসে ক্লিক করে অথবা কন্ট্রোল শিফট পি শর্টকাট। এখন আপনি কোনো একটা ছবি দরকার, এই ছবিটা দরকার, আপনি এখানে কি করলেন, প্লেস করতে পারেন। এইখানে কিছু সিস্টেম আছে, এগুলো আমি বলতেছি, মানে এখান থেকে কি কি আপনার হয়তো কাজ করবেন, নিবেন বা নিবেন না। জাস্ট আমি সিলেক্ট করলাম, প্লেস দিলাম, কি হলো, সেম সিস্টেমে প্লেস হলো। ঠিক আছে, এখন প্লেস নিয়ে আমরা কিছু কাজ করব, যখন লিংক হিসেবে এটা বলতেছি। এখন আমি কিন্তু দেখেন, এই ছবিটা আমি প্লেস করলাম, ঠিক আছে, ছবিটা এখানে ক্রস চিহ্ন আছে, তাই না? দুইটা ছবিতে ক্রস চিহ্ন আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তো এটা কেন আসছে, এটা বিষয়ে বলতেছি। তার আগে আমি আরেকটা প্লেস করি, কন্ট্রোল শিফট পি। এখন কি করবো, আমি জাস্ট এই বার্গারটা প্লেস করব, কিন্তু এইখানে যে একটা অপশন আছে লিংক, আমি এটা তুলে দিলাম। ঠিক আছে, টিক মার্ক দেওয়া আছে, এটা আমি তুলে দিলাম, তুলে দিয়ে জাস্ট প্লেস করলাম। এখন এখন এটা কি বলতেছে দেখেন, এই যে চিহ্নটা দেখেন, এই মার্কটা, এখন আমি যদি টান দিয়ে যেভাবে সারি, তাহলে ছবিটা কিন্তু এখন এই সাইজের মধ্যে চলে আসলো। সিস্টেমটা একটু শিখে নেবেন। আমি আবার দেখাই, কন্ট্রোল শিফট পি, এইটা দিলাম, আমি লিংকটা যদি এইভাবে থাকে, আমি জাস্ট তুলে দেবো।
কথা বুঝতেছেন? তানভীর ভাই একটু মিউট করবেন। স্যার বুঝতেছি না স্যার, আপনার কথাগুলো আগে আসতেছে, কাজগুলো পরে দেখতেছি। আবার ও শিট, বুঝতেছি না, এরকম ঝামেলা করতেছে কেন? মোবাইল দিলে মোবাইলটা আবার আমি বুঝি না কথা, মোবাইলের নেটওয়ার্ক প্রবলেম করতেছে, ভিডিওর সাথে কথা মিলতেছে না আজ। কি করা যায় শর্টকাট? আচ্ছা আমি দেখি, তারপর একটা আস্তে আস্তে কথা বলি, যাতে করে একটু কিছুটা হলে কাছাকাছি থাকে আর কি। সো এখন দেখেন, আমরা যখন অন্য সময় প্লেস করি তখন এখানে প্লেসের লিঙ্ক কথাটা সিলেক্ট থাকে। তো এখন আমরা কি করব, লিঙ্ক কথা তুলে দেব, দিয়ে জাস্ট প্লেসে যাব। সো প্লেসে গেলে কি হয় দেখেন, এরকম একটা চিহ্ন আসছে। আমি যদি সরাসরি জাস্ট ক্লিক করি, তাহলে এটা এই ছবিটা যত বড় ডিফল্ট সাইজ ওই অনুসারে এটা প্লেস হবে। এই দেখেন কত বড় সাইজ হয়েছে। আমি আবার প্লেস করলাম, আবার এটাকে সিলেক্ট করলাম, লিঙ্কটা তুলে দিলাম, ঠিক আছে, তারপর প্লেসে গেলাম। এখন দেখেন আমি যদি এইভাবে টান্দা ধরে জাস্ট এতটুকু সাইজ করে এইভাবে টান্দা ছেড়ে দেই, তাহলে ছবিটা এই সাইজের মধ্যে হয়ে গেল। তখন আর আমার ছবিটা এত বড় হইলো না। দুইটার পার্থক্য বুঝছেন? যে একটা জাস্ট কখন ডিফল্ট সাইজ হবে আর কখন আপনার ওই ডিজায়ার সাইজ হবে। হ্যালো, হ্যাঁ স্যার, শুনতেছি শুনতেছি। ওকে, এখন বুঝতে পারছেন যে এই সাইজটা কেন বড় হইলো আর এটা কেন ছোট হইলো, সেটা বুঝতে পারছেন কিনা বলেন? হ্যাঁ স্যার, বুঝি বুঝতে নাই পারছি। স্যার। আচ্ছা, আবার বলি, আমি দলের দুইটা আমি তুলে দিলাম, ডিলিট করে দিলাম। আমি কন্ট্রোল শিফট পি দিয়ে প্লেস করব, বা ওইখান থেকে আমি প্লেস ধরে গেলাম। আমি জাস্ট বার্গারটা সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে লিঙ্কটা তুলে দিলাম। ফার্স্ট টাইম আপনার যখন ওপেন করবেন তখন দেখবেন যে লিঙ্কটা এখানে ক্লিক করা থাকছে, মানে এইভাবে টিক মার্ক দেওয়া। আপনার জাস্ট ক্লিক করে তুলে দিবেন। দেওয়ার পরে এখানে কি করবেন, প্লেস করবেন। করে যদি জাস্ট আপনি একটা ক্লিক করেন, তাহলে এটা এই ইমেজটা যেই ডিফল্ট সাইজ, এটা যদি বেশি বড় হয় তাহলে বড় আসবে, যদি ছোট হয় তাহলে ছোট আসবে। এটাই, এটা ডিফল্ট সাইজ সবসময় সমান থাকবে, ঠিক আছে, ওই হিসেবে আসবে। কিন্তু আপনি যদি কন্ট্রোল শিফট পি দিয়ে আপনি আবার নতুন করে ওপেন করেন, জাস্ট লিঙ্কটা তুলে দিলাম, বা লিঙ্ক থাকলে কিন্তু কাজ করবে এরকমই সিস্টেম। জাস্ট লিঙ্ক তুলে দেওয়ার ক্ষেত্রে পার্থক্য বোঝাই, যে লিঙ্ক দিয়ে বোঝায় প্লেস। এখন যদি আমি কি করলাম, জাস্ট ক্লিক না করে জাস্ট এবার ড্রাগ এতটুকু একটা জায়গা করলাম, হ্যাঁ, মাউস ধরে কিভাবে বড় শুরু করতেছি, ঠিক আছে, জাস্ট এতটুকু করার পরে ছেড়ে দিলাম, তখন কি হলো, এই যে বার্গারটা এটা কিন্তু এই সাইজের মধ্যে হয়ে গেল। এটা দেন, দুইটা কি সাইজ এখন সমান? বুঝছি এখন। দুইটা সাইজ কিন্তু সমান না। আমি যতটুকু সাইজ করতে চাই অতটুকু টান দিয়ে ওই হ্যাঁ ওই হ্যাঁ পরিমাণ জায়গা করে দিব। হ্যাঁ, এইটা হচ্ছে এই সিস্টেম। আচ্ছা এখন আসেন, এইটা কিন্তু দেখেন, এটা চারোদিকে বর্ডার আছে, মাঝখানে কোন ক্রস নাই, কিন্তু এটার ক্ষেত্রে কি, চারোদিকে বর্ডার থাকার পর মাঝখানে ক্রস আছে, দুইটার মধ্যে পার্থক্য কি? বা এটা কিন্তু দেখেন দুইটা ক্রস আছে, পার্থক্য কি? পার্থক্য হলো, একটা হচ্ছে লিংক করা ফাইল, যে এইটা, এইটা যদি আমি মেন ফাইল যেখানে ফাইলটা আছে, কোথায় ডাউনলোডে যাই, ডাউনলোডে এখানে এই যে আছে, এখানে এখানে যদি আমি ডিলিট করে দেই বা নাম চেঞ্জ করে দেই, কোনো কিছু করি, তাহলে দেখবেন যে এটা মিসিং দেখাবে। একটা মিনিট, জাস্ট ধরেন আমি কি করলাম, এখানে জাস্ট একটা 3D বসে দিয়ে এন্টার দিলাম। এখন এখানে আসেন, দেখেন এই কি বলতেছে, সাম ফাইল আর মিসিং অর মডিফাইড ইন দ্য লিঙ্ক প্যানেল, উড ইউ লাইক টু আপডেট দেম। এখন যদি আপনি আপডেট করতে চান, তাহলে কিন্তু এখানে ইয়েস দিলে কি হবে, আপনার ওই লিঙ্কটার জন্য রিপ্লেস অথবা ইগনোর একটা অপশন আসবে, রিপ্লেসে যান। এখন দেখেন এই এই নামে তো আগে ছিল, এখন এইটা এই নাম হয়েছে, একটু চেঞ্জ হয়েছে, কি 3 অ্যাড হয়েছে, জাস্ট ক্লিক করলে এটা আপডেট হয়ে যাবে। এখন কিন্তু আর লিঙ্ক আনলিঙ্ক নাই। অথবা এখন যদি আপনি আবার চেঞ্জ করতে চান, তাহলে আবার বলবে এরকম। কারণ হচ্ছে এই ফাইলটা এখন আপনার এই এই ফোল্ডারের সাথে রিলেটেড, দিস পিসি ডাউনলোড ফোল্ডারের সাথে রিলেটেড, এবং সেম নামে একটা ফাইলের ক্ষেত্রে, এবং ফাইলটা হয়তো আবার পিএনজি, এখানে পিএনজি না ওইখানে পিএনজি দিব, সেম নামে আবার জেপিজি হইলে তাইলে আবার কাজ করবো না, সবকিছু একুরেট হয়ে দিব। এটা হচ্ছে লিঙ্কের বিষয়টা। এখন আপনি যদি লিঙ্ক থাকে তাহলে কিন্তু ডিলিট করে দিলে এখন তো মানে এটা এরর মেসেজ দেখাবে যে ফাইলটা পাচ্ছে না, ঠিক আছে। সো আর এটা কিন্তু আর এটার সাথে রিলেটেড না, এখানে মানে এটা টোটালি এখন এটা একটা ফাইল রাস্টার এফেক্ট,
রাস্টার ফাইল যার কোনো লিঙ্কও নাই, ঠিক আছে। তো আপনি যদি এরকম লিঙ্ক করা ফাইল থাকে তাহলে কি হবে, আপনি ডিলিট করে দিলে কিন্তু ওই ফাইলটা মিসিং সমস্যা আসবে। তো এই এই লিঙ্ক ফাইলকে কিভাবে আনলিঙ্ক করবেন, মানে এটা যেমন কিন্তু আনলিঙ্ক, এটা লিঙ্ক করা নাই, পার্থক্য করে দেখাই। এটা যখন আপনি সিলেক্ট করবেন তখন কি ইমেজের জায়গায় এখানে আসতেছে কি ইমেজ, ঠিক আছে। আর এটা সিলেক্ট করলে এখানে আসতেছে লিঙ্কড ফাইল। দুইটার মধ্যে পার্থক্য দেখছেন, যে এটা হচ্ছে লিঙ্ক করা আর এটা হচ্ছে লিঙ্ক ছাড়া। এখন আপনার এটা লিঙ্ক করাটা তো হইলই, লিঙ্ক ছাড়া কিভাবে লিঙ্ক করবেন। এখানে এমবেডেড দিলে কি হচ্ছে, এটা লিঙ্কটা চলে যাচ্ছে, ঠিক আছে। এখন কিন্তু দেখেন এটা লিঙ্ক না, এখন তো আমি যদি চেঞ্জ করি তখন আর এরর মেসেজ দেখাবে না। আমি দেখেন আবার চেঞ্জ করে আমি একটু দেখাই, এটা 3 অ্যাড করছিলাম না, জাস্ট এখান থেকে আমি 3টা তুলে দিলাম, এখন কিন্তু আর এরর মেসেজ দেখেন আসবে না, দেখেন আসছে না, নাই। মানে হচ্ছে কি আমি এটা লিঙ্কটা তুলে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন এখান থেকে ট্রেসিং যে বিষয়টা আমি এটা পরে বুঝাবো, কারণ ট্রেসিং আর কিছু বিষয় আছে, অনেকগুলো টুলস আছে, আমি এগুলো দেখাবো। জাস্ট মার্কসের যে বিষয়টা, এটা মেবি আপনি বুঝাতে চাইছিলাম নাকি, এটা বুঝাইছি, ঠিক আছে। আচ্ছা, এখানে আর কোনো বিষয় না, মার্কসের যে বিষয়টা, মার্কস জাস্ট আমরা ক্লিক করলে এটা মার্কস হয়ে গেছে, এটা কিন্তু মার্কসই। সো ইমেজ সিলেক্ট করা আর হচ্ছে আপনার কি বলে অবজেক্ট সিলেক্ট করা, দুইটা এখান থেকে করতে পারি। কিরকম, জাস্ট এখানে যদি আমি কন্ট্রোল ধরে মাঝখানে সিলেক্ট করি বা যে কোনো জায়গায় সিলেক্ট করি তখন এটা ইমেজ সিলেক্ট হবে। দেখেন আপনি দেখেন তো বড় করেন, তাহলে ইমেজটা বড় হচ্ছে, এই দেখেন বড় হচ্ছে, ঠিক আছে। কিন্তু যদি আপনি একদম কন্ট্রোল ধরে একদম বর্ডারে গিয়ে সিলেক্ট করেন তখন এটা ব্যাকটোটা সিলেক্ট হবে। এখন দেখেন ইমেজ এটা বড় হবে না, কিন্তু এই যে এই অংশটা এটা বড় হচ্ছে, দেখেন, দেখছেন ইমেজ কিন্তু ঠিকই জায়গায় আছে, জাস্ট আমার মার্কস সিলেক্ট করা অপশনটা বড় হচ্ছে। এটা হচ্ছে মার্কস সিলেকশন। সিলেকশনের ক্ষেত্রে মার্কস সিলেকশন করা এবং মার্কসের ইমেজটা সিলেক্ট করার পার্থক্য কিরকম আমি আবার বলি। জাস্ট কন্ট্রোল ধরে যে কোনো একটা জায়গায় সিলেক্ট করলেই ইমেজটা সিলেক্ট হবে। আর যদি আপনি বর্ডারে গিয়ে সিলেক্ট করেন তাহলে কি হবে, ভেক্টরটা সিলেক্ট হবে যেটা উপরে থাকে মার্কস করার সময়, ঠিক আছে। এখন আসেন এই মার্কস করাটা আপনার, আমি এটা সিলেক্ট করে ছোট করে দুটো পার্থক্য একটু বোঝানোর জন্য। আচ্ছা, ইমেজ সিলেক্ট করে দিয়েছে এইখান থেকে, এখন কি হলো, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মেইন সাইজ, ওকে। এটা আমি একটু ছোট করলাম, মানে এটা ব্যাক টু সাইডে এটা হাই দেয়, ওকে। এখন ধরেন আপনার কোন একটা মার্কস করলেন এরকম, এখন চাচ্ছেন যে মার্কসের ভিতরের ইমেজটা চেঞ্জ করবেন প্লেস করে, নয়তো আপনি কিন্তু অন্য একটা ছবি এনে দিলে হবে না। এটা হয়তো ইয়াতে হয় কি বলে ইন্ডিজেন হয়, কিন্তু এখানে হয় না। সেটা কি করতে হবে, আপনাকে কন্ট্রোল ধরে জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে, তাহলে ইমেজটা সিলেক্ট হবে, ভেক্টরটা না। এই যে ভেক্টরের যে সাইডটা এটা সিলেক্ট হয় না, জাস্ট ইমেজটা সিলেক্ট হয়েছে। এখন এটাকে প্লেস করতে হলে সিলেক্ট করবেন প্রথমে ইমেজটা কন্ট্রোল ধরে, তারপরে শিফট পি দিবেন, কন্ট্রোল শিফট পি। এখন আপনি যদি এইখানে ক্লিক করেন বা এটা সিলেক্ট করেন, এই দেখেন লিঙ্ক কিন্তু সিলেক্ট করা, আপনি লিঙ্কটা তুলে দিবেন, তারপরে কি করবেন, রিপ্লেস দিবেন, রিপ্লেস মানে ওই ইমেজটা রিপ্লেস হবে, এটা পরিবর্তন হবে, জাস্ট রিপ্লেস দিয়ে প্লেস দিবেন, দেখেন চেঞ্জ হয়ে গেছে। প্লেসের বিষয়টা বুঝছেন, মানে মার্কস করার ক্ষেত্রে কিভাবে ইমেজটা চেঞ্জ করবেন এবং নরমালি কিভাবে চেঞ্জ করবেন, বিষয়টা বুঝছেন তো না এখন, প্লেসের যে বিষয়টা। হ্যালো, বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। আপনারা একটু একজন আমার সাথে থাকবেন, আসলে তো আমি ইয়েতে থাকি, কনফিউশনে থাকি, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে মার্কসের বিষয়, মানে প্লেসের বিষয়টা। ওকে, এরপর আসেন ইম্পর্টেন্ট একটা বিষয়, এক্সপোর্ট। এক্সপোর্টের যে বিষয়টা হচ্ছে, এক্সপোর্ট মানে হচ্ছে আপনার ইমেজ হিসেবে যেটা এক্সপোর্ট করবেন, বের করবেন, এটা তো হচ্ছে ভেক্টর ফাইল, এটা তো ইমেজ না। এখন এটাকে ইমেজ হিসেবে, ছবি হিসেবে আপনারা কিভাবে মোবাইলে, কম্পিউটার, যে কোনো জায়গায় এক্সপোর্ট করবেন। সো এটা হচ্ছে একটা সিস্টেম। দেখেন এক্সপোর্টে গেলে জাস্ট দেখেন এক্সপোর্ট ফর স্ক্রিন। স্ক্রিন জিনিসটা হচ্ছে কি, যে এইখানে যে অ্যাসেট গুলা, যে ওয়েবের জন্য বা আর্টবোর্ডে যদি আর্টবোর্ড সিলেক্ট করি তাহলে দেখেন এই আর্টবোর্ডের ভিতরে যা আছে তা আসছে। আর যে অ্যাসেট সিলেক্ট করি তার মানে কি হচ্ছে, আমি এই যে এইটা একটা অ্যাসেট, এটা একটা অ্যাসেট, এভাবে প্রত্যেকটা আলাদা আলাদা বোঝানো হচ্ছে। অল অ্যাসেট দেন, কত এবং কি বেশি ব্যবধান হচ্ছে,
ভিডিও মোটামুটি ভালোই একটু লেট হইতেছে ভাই, কিন্তু খবর হয়ে যাচ্ছে। আসলে বুঝতেছি না, মোবাইল ডাটা তো ট্র্যাক করলাম কিন্তু হয়তো হইতেছে না কেন। আচ্ছা, একটু কষ্ট করে আমি একটু আস্তে আস্তে ইয়ে করতেছি যাতে করে মিলাইতে পারেন আর কি। সো এখন যে জিনিসটা বলতেছিলাম, এক্সপোর্টের যে বিষয়টা, এক্সপোর্ট ফর স্কিন। স্কিনস মানে হচ্ছে আমাদের কি বলে অ্যাপের জন্য, বিশেষ করে যেগুলো আমরা এক্সপোর্ট করব ওই ক্ষেত্রে অ্যাপের আইকন, অ্যাপের অ্যাসেট বিভিন্ন, এই জন্য স্কিনটা। আর এক্সপোর্ট এজ হচ্ছে ওই সেভ এজ এর মতোই, এটা কি হিসেবে আমি এক্সপোর্ট করব এইগুলাতে। যেমন ধরেন যারা অটোক্যাড সিএডি ড্রয়িং, যারা অটোক্যাড কাজ করে তারা কিন্তু এইগুলো দিয়ে এখান থেকে ডিজাইন করে অটোক্যাড ওপেন করতে পারবে। ঠিক আছে, সো অটোক্যাডে সেভ করতে হলে অটোক্যাড ড্রয়িং যেটা হচ্ছে DWG, আর কতগুলো আছে যেন অটোক্যাড আছে, ইনচার্জ ফাইল, বিএমপি, সিএসএস ফাইল, ওই ক্ষেত্রে আমাদের ওয়েব নিয়ে যারা কাজ করেন সিএসএস ফাইল, এটা ক্যাসকেডিং স্টাইল শিট। তারপর হচ্ছে আপনার এনহ্যান্স মেট ফাইল, এগুলো আসলে আমাদের লাগবে না, সো এগুলো কিন্তু এটা লাগবে, জেপিজি এইটা লাগবে। ফটোশপ, কিভাবে আমরা ইলাস্ট্রেটর ফাইলটা ফটোশপে কনভার্ট করবো, এগুলো আমরা তো একসময় শিখবো। সো এইটা হচ্ছে কিভাবে করতে হলে আমাকে ফটোশপে এইভাবে সেভ করতে হবে। ঠিক আছে, তারপর যে পিএনজি, এটা আমরা শিখবো। এসভিজি এটা আমরা লাগবে। জেপিজি, পিএনজি বেশি ইমেজ, এটা দুটো ইমেজের। এসভিজি ভেক্টর ফাইলে, স্যার পিডিএফ কোনটা? হ্যাঁ পিডিএফ আছে? হ্যাঁ পিডিএফ মানে ফটোশপ আর কি। পিডিএফ ফাইল আপনার আছে? ইলাস্ট্রেটর ফাইল তো হচ্ছে এআই, কারণ এআই ফাইলটাকে কিভাবে ফটোশপে আপনি কনভার্ট করবেন, ফটোশপ হিসেবে সেভ দিবেন, এটার জন্য ফটোশপ হিসেবে আমরা এক্সপোর্ট করব। স্যার ফটোশপ না, পিডিএফ যেটা ডকুমেন্ট লেখা। ওটা ওইটা তো আমরা ওই সেভ এজে আমরা দেখেছি। সেভ এজে গেলেই ওখানে দেখাতে পারবেন যে পিডিএফ অপশন আছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো এরপর হচ্ছে আপনার এখান থেকে যে জিনিসটা বেশি কাজ করবো, জেপিজি হিসেবে, পিএনজি হিসেবে। আর ফটোশপ আমরা কনভার্ট করার ক্ষেত্রে এসভিজি তো আমরা মাঝে মধ্যে ইউজ করতে পারি, যদিও আমাদের তেমন দরকার পড়ে না, কিন্তু এখন কিছু বিষয়ের জন্য এসভিজিটা জনপ্রিয় হয়ে যাচ্ছে। এবং এসভিজি দিয়ে অ্যানিমেটেড ছবি তৈরি করা, এটা হচ্ছে এসভিজি সেভ দেওয়ার পরে তারা আবার ওই এটাকে কোডিং করে, সিএসএস কিছু চেঞ্জ করে কোড করে এটা অ্যানিমেটেড তৈরি করতে পারে। আমরা তো এগুলো শিখবো না, যারা ওয়েব নিয়ে কাজ করে তারা এটা পারে, ইউটিউবে পাবেন এগুলো। ওকে, বাকি হচ্ছে যারা আবার এইটা কিসে সেভ দেবো, টিপ ফাইল, এটা দেবো যারা ওই বড় বড় একটা ছবিকে বড় পিক্সেলে, বেশি পিক্সেলে সেভ করতে গেলে এটা লাগে। এই আমাদের ডিজিটাল প্রিন্টিং মেশিন আছে না, যে ব্যানার, ফেস্টুন, ব্যানার প্রিন্ট করে দেয়, তো ওইগুলোর জন্য এই টিপ ফাইলে সেভ দিতে হয়। ঠিক আছে, আর বাকি আমাদের তেমন কিছু দরকার পড়বে না, এগুলো আমরা নিয়ে তেমন কাজ করবো না। আমরা জাস্ট হচ্ছে জেপিজি, পিএনজি, এসভিজি তে আমরা এসভিজি এবং ফটোশপ এগুলো এবং টিপ ফাইল, এই চারটা ফরম্যাট আমরা সেভ দেবো। ঠিক আছে, এটা হচ্ছে এক্সপোর্ট এজ। স্যার নিচে ওই যে উইন্ডোজ মেটা ফাইল, এটা কি? এগুলো আমার দরকার পড়বে না, এগুলো নিয়ে আমি কখনো সেভও দিছি না। আমাদের যে দরকার আমরা ওই নিয়ে কাজ করবো। এবং ইভেন টেক্সট ফাইলে কিন্তু আপনি সেভ দিতে পারেন। সেভ দিলে কি হবে দেখবেন যে এটার এই যে এই ডিজাইন গুলা কোডিং সিস্টেমে কিভাবে সেভ হচ্ছে, কোডিং সিস্টেম, আমাদের এগুলো দরকার নেই। আমরা মনে করেন জেপিজি সেভ দিলাম, তারপরে এখানে একটা বিষয় হচ্ছে দেখেন, এক্সপোর্ট করার ক্ষেত্রে জেপিজি বা পিএনজি সিলেক্ট করলাম, ফটোশপ গুলো এরকম আসবে না, ফটোশপ গুলো আসবে যদি আমি একাধিক ইয়ে থাকে, আর্টবোর্ড থাকে। ঠিক আছে, সো এই লাগবে। এখন আমি জেপিজি ধরনের সেভ দিলাম, সেভ দেওয়ার পর এখানে আছে ইউজ আর্টবোর্ড। এখন এই সেভটা কি সব এখানে যা আছে সব হবে, নাকি শুধু আর্টবোর্ডের যা আছে তা হবে, এই দুইটা বিষয়। এখন দুইটা পার্থক্য আমি দেখাই। আমি এখানে আসি, ধরেন আমি এখানে একটা দিলাম না, না দিয়ে কি করলাম, জেপিজি দিলাম, কি হচ্ছে এখান থেকে এইটা কিন্তু আর্টবোর্ডে নাই, এটা আর্টবোর্ডে আছে, দুইটা সহ সেভ হচ্ছে। একটু আমি দেখাই দিলাম, লোগো ডিজাইন সেভ দেওয়ার সময় সবসময় আপনার সিএমএকে থাকলে আরজিবি দিয়ে সেভ দিবেন। মনে রাখবেন ইমেজ হিসেবে যখন সেভ দিবেন তখন এটা কি হবে, এখান থেকে সবসময় আরজিবি দিয়ে সেভ দিবেন, না দিলে দুটো কালার চেঞ্জ হয়ে যাবে। কালার অনেক দেখবেন, যেটা ওই যে বলছিলাম আরজিবি এবং সিএমএকে কালার পার্থক্য করা, যেহেতু এটা আমার প্রিন্ট হবে না, জাস্ট আমি পিসির জন্য সিএমএ আরজিবি তে সেভ দেব। কোয়ালিটি আপনি বাড়াই দিবেন, সবসময় বেশি দিবেন। আর আরজিবি হলে এটা বহুত স্ক্রিন থাকবে 72 পিপিআই। ওকে দেন
ওকে, এখন আসি আমাদের কোর্স ফাইলে। এখন দেখেন এটা একটা ইমেজ হিসেবে সেভ হয়েছে। আমি ভিউতে যাই, প্যানেল, এই দেখেন এখানে দেখেন আমার এইটা সময় আছে কিন্তু আর্টবোর্ডে নাই, অথচ আর এই অংশটা কি আর্টবোর্ডে আছে। তার মানে এখানে যা আছে পাইছে এটা এই ডকুমেন্টের ভিতরে সব নিয়ে নিছে। কেন নিছে? কারণ আমি আর্টবোর্ড বলে দেই নাই যে আমার এক্সপোর্ট সেভ অ্যাজ, এক্সপোর্ট অ্যাজ, তারপরে জেপিজি তে আর্টবোর্ড ইউজ দেই নাই। এখন যখন আমি আর্টবোর্ড দিলাম তখন কিন্তু আর এটা সেভ হবে না, এখন এই আর্টবোর্ডের ভিতরে যা আছে তা সেভ হবে। ঠিক আছে, এখন আমার যদি এখানে আর্টবোর্ড আরেকটা হয়, একটা আছে আর্টবোর্ড, আমি যদি আরো কিছু আর্টবোর্ড দিই তাহলে ওই আর্টবোর্ড গুলো সব হবে, অল মানে সব। আর যদি রেঞ্জ দেই যে এই আর্টবোর্ডের একটা দুইটা, 1 নাম্বার 2 নাম্বার বা 1 থেকে 2 নাম্বার এরকম হবে, তাহলে ওই বা নির্দিষ্ট যে কোনো একটা হবে, এভাবে সিলেক্ট করে দেব, তখন ওইটাই আর্টবোর্ডটা এক্সপোর্ট হবে। বিষয়টা বুঝছেন? অল দিলে যত আর্টবোর্ড পাবে সবগুলো হয়ে যাবে। আমি একটু ব্যাক করি, ব্যাক করে এখানে মনে করেন এই একটা আর্টবোর্ড দিলাম, এই একটা আর্টবোর্ড দিলাম। এখন এখানে জাস্ট আমি এটাকে একটু কপি করে নিলাম, বুঝবেন জিনিসটা, যেমন 3 আর্টবোর্ড কিন্তু এখানে। ওকে, এখন আমি কি করলাম, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট এ গেলাম। এখানে হচ্ছে লোগো ডিজাইন, জেপিজি, ইউজ আর্টবোর্ড। এখন দেখেন নিচে কিন্তু লেখা আছে অল দিলে, এবং দেখাচ্ছে একটা হিডেন হিসেবে 1 থেকে 3, মানে সবগুলো এক্সপোর্ট হবে। দেখেন লোগো ডিজাইন, জেপিজি। আচ্ছা, এই ফাইলটা আগে ডিলিট করে দিই, কারণ আমার এটা দরকার নাই। এটা তো আমি একটু বুঝাইছি এই জিনিসটা। আচ্ছা, তারপর রাখি পার্থক্য দেখানোর জন্য। জাস্ট আমি কি সেভ দিলাম 1 হিসাবে। ওকে, এখন দেখেন কি হচ্ছে, এক্সপোর্ট, এখানে দেখেন ইউজ আর্টবোর্ড অল দিছি, এক্সপোর্ট, সেম এখানে আরজিবি দিলাম, ওকে দিলাম। এখন আসেন এখানে, এখন দেখেন এই দেখেন এই তিনটা, এখানে তিনটা আর্টবোর্ড না, তিনটা কিন্তু হয়ে গেছে। যেমন এইটার ক্ষেত্রে একটা ইমেজ, সরি এটার ক্ষেত্রে একটা ইমেজ, এই দুইটা মিলে আর্টবোর্ড। এইটার ক্ষেত্রে কিন্তু এইটা, আর এইটার ক্ষেত্রে দেখেন এইটা, এইটা, এই দেখেন এসে গেছে না, ঠিক যেভাবে সেভাবে আসছে, মানে এখানে সবগুলো আর্টবোর্ড চলে আসছে। কিন্তু যদি এক্সপোর্ট করার ক্ষেত্রে এক্সপোর্ট অ্যাজ দিয়ে আপনি কি করলেন, জেপিজি যে কোনো ইউজ আর্টবোর্ড দেন, তারপরে জাস্ট রেঞ্জে ক্লিক করেন, তার মানে কি এখানে হয়তো 1 থেকে 3, অথবা আপনার 2 নাম্বার আর্টবোর্ডটা ধরেন এই আর্টবোর্ডটা দিবেন, তাহলে আপনি এভাবে 2 দিয়ে দিবেন, অথবা 2 আর 3 হইলে 2 এইভাবে 3 দিবেন, তাহলে কি হবে ওই আর্টবোর্ড গুলাই এক্সপোর্ট হবে। যেমন ধরেন আমি 2 দিলাম, দেওয়ার পরে আমি কি করলাম, এক্সপোর্টে ক্লিক করলাম, সেমকে আরজিবি, ওকে। এখন আসেন আমি আবার চেক করি, এই দেখেন অতিরিক্ত হিসাবে এটা আছে, এটা কিনা দেখি, আমি ক্লিক করলে বুঝবেন, এই দেখেন এটা হয়ে গেছে। ঠিক আছে, বিষয়টা এক্সপোর্টের যে বিষয়টা ক্লিয়ার হয়েছে না এখানে, যে এক্সপোর্ট অ্যাজ এর যে বিষয়টা কিন্তু লাগবে আপনাদের। এখন আপনি কিন্তু পিএনজি সেভ দেন বা ফটোশপ যেটা সেভ দেন, এইভাবে কিন্তু আর্টবোর্ড হিসেবে প্রত্যেকটা আর্টবোর্ড আলাদা আলাদা ভাবে আপনি সেভ দিতে পারেন। ঠিক আছে, পিএনজি এবং জেপিজি ক্ষেত্রে একদম সেম, এবং ইয়ার ক্ষেত্রে ফটোশপের ক্ষেত্রে সেম, এক্সপোর্ট অ্যাজ। এখন আসেন আরেকটা হচ্ছে এক্সপোর্টের ক্ষেত্রে, এক্সপোর্ট ফর ওয়েব লেগেসি যেটা আছে, লেগেসি যেটা আছে এবং শর্টকাট কি কন্ট্রোল অল্টার শিফট এস। এটা দিলে কি জন্য আমরা লাগবো, এটা জাস্ট ওয়েবের জন্য আসবে। যারা ওয়েবসাইটের জন্য মনে করি আমি এটা একটা সাইজে ওয়েব করলাম, এটাকে এখন ওয়েবসাইটের ফিক্সড একটা সাইজে আমি এক্সপোর্ট করব, বা নির্দিষ্ট সাইজ। এখানে কিন্তু আমি ধরেন এটা কিন্তু কত, এই যে সাইজটা আমি একটু দেখাই, এটা সাইজ কত পিক্সেল না ইঞ্চিতে, ইঞ্চিতে কত ইঞ্চি, ইঞ্চিতে আসবে না, সেটা পিক্সেল হিসাব করে দেখি কত পিক্সেল হয়, পিক্সেল, তারপর এখানে দেখি কত, 326 আর 479 কিন্তু হাইট এটা। কিন্তু যখন আমি ইমেজ হিসেবে সেভ দিছি তখন কি এটাই থাকে, দেখেন 300, এটা কত হচ্ছে 327 বাই 481, এখানে কত, এখানে আমি ট্রান্সফর্ম দেখতে পারবো 326 আর 479 আর 81, সাইজ কিন্তু অ্যাকুরেট নাই, একটু চেঞ্জ হয়ে গেছে। এটা ক্ষেত্রে আসি, এটা ক্ষেত্রে এই ছবিটা 2 নাম্বার ছবি, এটা ওই দেখেন চেঞ্জ কিন্তু হয়ে যায়। এখন আমার দরকার এক্সাক্ট সাইজ, তাহলে আমাকে কিভাবে করতে হবে, কন্ট্রোল শিফট, সরি এক্সপোর্ট থেকে
এক্সপোর্ট ফর ওয়েবে ক্লিক করবেন, এখন কিন্তু এরকম আসবে, ঠিক আছে। So, এখান থেকে আপনি দেখেন এখানে একটা অপশন আছে পিএনজি 32, আচ্ছা 24, এটা হচ্ছে পিএনজি, মূলত পিএনজি ফরম্যাট। আপনার পিএনজি এটি কখনো সেভ দেবো না, পিএনজি 24 সেভ দেবো। আর জেপিজি হাই কোয়ালিটি লো কোয়ালিটি এগুলো আছে, যে এই ছবিটার কোয়ালিটিটা কেমন আসবে। যদি আপনার জেপিজি হাই দেন তাহলে হাই আসবে, লো দিলে মিডিয়াম, এলে মিডিয়াম। এখান থেকে আবার চেঞ্জ করে একদম হাই হাই, তারপর হচ্ছে ভেরি হাই, তারপর হচ্ছে ম্যাক্সিমাম 100% এগুলো পাবেন, ঠিক আছে। সো এটা দিলে কিন্তু ব্যাকগ্রাউন্ড সহ হবে। আর পিএনজি মানে কি বুঝুন তো, পিএনজি মানে হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড থাকবে না, হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে না, মূল কথা হচ্ছে এটা, ঠিক আছে। ধরেন আপনার এখানে কি কোনো ব্যাকগ্রাউন্ড যদি না দেন, যদি ইমেজটা দিতে চান, তাহলে আপনি কি করতে হবে, যেমন এখানে একটা জিনিস দেখায়, এই যে এটা বার্গারটা দেখেন পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই, আপনি বড় করে পিকাসা নাই, পিকাসা থাকলে সুন্দর করে ভিউ হইতো। যেমন ধরেন এটার ক্ষেত্রে কিন্তু এই যে কাপের ক্ষেত্রে কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে, এটার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না, একদম ব্ল্যাঙ্ক না, এটা বলে পিএনজি ফাইল। সো এখান থেকে আপনি জেপিজি পিএনজি সেভ করে মানে চেঞ্জ করে নিতে পারেন। এই দেখেন এখন আমি পিএনজি সেভ দিলাম, এখন খালি এই যে স্কোয়ার শেপ গুলো দেখাচ্ছে, এগুলো মানে হচ্ছে এটা পিএনজি মানে কি ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট বলে, ঠিক আছে। আমরা জেপিজি দিলে তখন আর জেপিজি কখনো ট্রান্সপারেন্ট হয় না। ভেরি ম্যাক্সিমাম দিলাম। এখন এখান থেকে দেখেন এই দেন ইমেজ সাইজটা আপনি এখান থেকে ইচ্ছা মতো সেট করে দিতে পারেন। চাইলে রেশিও দিলে এখানে লিংক করা থাকবে যে রিটেন অরিজিন ইমেজ প্রপারশন, মানে এটা হচ্ছে একদম মনে করেন এটা যদি হোয়াইট বারে যেভাবে হাইট এবারে দিতে এমন বাড়বে। ধরেন 328 না, আমি এখানে দিলাম 1000, দেখেন এখানে 1400 হয়ে গেছে, ঠিক আছে। আবার এটা যদি দিই আমি 1000, এটা যদি 1000 দেই তখন কিন্তু আবার নিচেটা চেঞ্জ হচ্ছে উপরেরটা। অথবা আমি যদি দিলাম যে 100% হবে, তখন কিন্তু এটা ওই আগের সাইজে হচ্ছে। যদি 1000% দেই তখন কিন্তু দেখেন ওই বেড়ে গেছে, 32 হয়ে গেছে, 4000 হয়ে গেছে, ঠিক আছে। So, এটা হচ্ছে লিঙ্ক করা থাকার কারণে। আপনি যদি বলেন যে না আমি হাইটটা আমি নিজে দেবো, ওয়েটটা আমি নিজে দেবো, এক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এখানে একটা ক্লিক করে দিতে হবে। তার মানে এখন কিন্তু আর এটা লিঙ্ক করা নাই, আনলিঙ্ক। এখন আপনি চাইলে এখান থেকে চেঞ্জ, উপরেটা চেঞ্জ করলে নিচেটা চেঞ্জ হবে না। আপনি 500 দেন, নিচেটা চেঞ্জ হয় নাই, আপনি নিচেটা 1000 দেন, এই দেখেন নিচেটা 1000, হাইট হচ্ছে 1000, ওইটা হচ্ছে 500, এই ছবিটা হচ্ছে এটা, ঠিক আছে। এবং এখানে পার্সেন্টের কোনো বেশি হিসাবটা থাকে না। এটা হচ্ছে আমার এক্সাক্ট সাইজ হিসেবে আমি সেট করে নিতে পারবো, হ্যাঁ, মানে এক্সপোর্ট করতে পারবো। ধরুন আপনার 512 যদি আপনার আমি কোনো কারণে আমার এটা এরকম সাইজ, ওকে। এখন আমার কথা হচ্ছে আমি এটা লিঙ্ক করা আছে, এখন আমি এটা 512 সাইজ করবো, এক্সপোর্ট করবো। এক্ষেত্রে কি হবে, 512 দিলে এখানে 512 হয়ে যাবে অটোমেটিকলি। এই সাইজে আমরা কখনো কিভাবে সেভ দেবো, এই জন্য এই লিঙ্ক করা খুব জরুরি, ঠিক আছে। এরপর কিন্তু আমি যখন এটা হচ্ছে প্রিভিউ দেখাচ্ছে, কিন্তু কিরকম দেখাবে, ইভেন আপনি কিন্তু এখানে ব্রাউজারে ক্লিক করে দেখতে পারবেন জিনিসটা ব্রাউজারে কিরকম দেখাবে। জাস্ট ক্লিক করেন এখানে, দেখবেন যে সরি অ্যাপ্লিকেশনটা কি, কোন ফরম্যাটে কোন অ্যাপ্লিকেশন ওপেন করবো এটা দেখা বলতেছে। জাস্ট আমরা যাইলাম না এখানে, আপনার ব্রাউজার ক্রোম ব্রাউজার দিলে ক্রোম ব্রাউজার ওপেন হবে এরকম, ওকে। সো এটা হচ্ছে নির্দিষ্ট সাইজ হিসেবে আমি এক্সপোর্ট করতে পারবো। এই ওয়েব কি বলে, সেভ ফর ওয়েব, এর এখানে কিন্তু আপনার 8 জিবি হবে নাকি সিএমএ হবে এরকম বলবে না, কারণ এটা সম্পূর্ণটা 8 জিবি। ওয়েবের কথা বললেই ছবি হবে 8 জিবি, কখনো সিএমএ হবে না। তারপর সেভ দিলেই এটা সেভ হয়ে যাবে। দেখেন সেভ দিতে গেলে কোথায় সেভ দেব এটা বলতেছে, কোর্স ফাইল। আমি এখানে জাস্ট কি করলাম, সেভ দিলাম, এইটা কিন্তু হাইফেন আছে, সো বুঝবেন। সেভ হয়ে গেছে, এই দেখেন এটা, এই জিনিসটা কি এখানে হয়ে গেছে। তবে এখানে একটু দেখেন, একটু এটা আমি যে সাইজে দিলাম সেভটা, কত দিছি, 512 ইন্টু কত 734 দিয়েছিলাম, মনে আছে। সেম সাইজে কিন্তু এক্সপোর্ট হয়েছে। আবার দেখাই, এক্সপোর্ট অ্যাজ এক্সপোর্ট ফর ওয়েব, এখান থেকে দিলাম 512, এখানে থেকে 754, আমি দিলাম 800 বা 1178 না, সেম সাইজ। এখন আমি এক্সপোর্ট করি, জাস্ট সেভ দিই, যেহেতু আগে সেভ দেওয়া ফাইলটা আছে তাই রিপ্লেস করে দেব, ওকে। এখন আসি এখানে,
এখানে আচ্ছা এটা রেফ্রেশ দেয়, কারণ আগেরটা ছিল তো ওই জন্য এটা আগেরটা মাত্র দেখাচ্ছে। ওকে, এখন আসি। এখন দেখেন এই 800 বা 1178 দেখছেন, সেম আমি যে সাইজে চাচ্ছি ওই সাইজে ফাইল এক্সপোর্ট হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে ওয়েবের জন্য এক্সাক্ট সাইজ গুলো লাগে, আর যেটাকে বলে পিক্সেল পারফেক্ট এর একটা কথা আছে। যারা ওয়েব নিয়ে কাজ করেন বা করছেন বা ওয়েবের বেশি ধারণা আছে, তারা শুনবেন যে পিক্সেল পারফেক্ট একটা কথা আছে, যেখানে প্রত্যেকটা পিক্সেল পারফেক্টলি সেট আপ থাকবে, যাতে এক পিক্সেল এদিক সেদিক হবে না। কারণ এখানে এক পিক্সেলের হিসাব অনেক বেশি, অনেক সময় ইয়া হয়ে দাঁড়ায়, ডিজাইন নষ্ট করে ফেলে। ওকে, সো এটা গেল এক্সপোর্ট ফর ওয়েবের যে বিষয়টা। এখন আসেন আবার এক্সপোর্ট ফর ওয়েবে আমি আবার যাই। এখানে কিন্তু শুধু জেপিজি না, এখানে হচ্ছে গিফট ফাইল আছে। গিফট ফাইল কোনগুলা? অ্যানিমেটেড। আমরা ফেসবুকে দেখেন না বিভিন্ন গিফট ফাইল দেখি না, অ্যানিমেটেড হচ্ছে, যেটা বারবার হচ্ছে। এখানে একটা গিফট ফাইলের একটা বিষয় আছে। ঠিক আছে, যেমন আমরা যদি ইলাস্ট্রেটর বা ফটোশপে যদি অ্যানিমেটেড তৈরি করি, এক্ষেত্রে গিফট ফাইলটা লাগে। ঠিক আছে, আদার অ্যাসেম্বলিতে লাগে, এমনি দরকার পড়ে না। সো গিফট ফাইলে সেভ দিতে গেলে এখানে সেম সাইজ কত হবে, হাইট কত হবে, এগুলো দিয়ে দেবো আমরা। তারপর হচ্ছে এটা গিফের কি লোসি হবে নাকি কালার কি, সব কিছুতে দিব। এখানে কিন্তু অনেকগুলো বিষয় আছে এখানে। ঠিক আছে, গিফট ফাইলের ক্ষেত্রে বিশেষ করে আমরা যখন ফটোশপ যদি অ্যানিমেটেড তৈরি করি, তখন এই গিফট ফাইলে দেবো। গিফট ফাইলে দিলে এটা হচ্ছে কি অ্যানিমেটেড হবে। আপনি বুঝতে পারছেন কোন জিনিসটা কথা বলতেছি? ধরেন এখানে আমাদের গিফট আছে না, চ্যাট বক্সে যাইলে যে গিফট যে দেখায়, এই গিফট, এগুলা চুজ এ গিফট, এই যেমন এটা কিন্তু ছবি ভিডিওতে বানাইছে, কিন্তু কিছু ক্ষেত্রে হয় কি, যেমন এটা কি, এটা কিন্তু ভিডিওতে না, এটা কিন্তু ডিজাইন করার পরে এটা অ্যানিমেটেড বানাইছে। এইভাবে ফটোশপ অথবা ইলাস্ট্রেটর বানানো হয়েছে, বিভিন্ন ইয়ার থেকে বানানো হয়েছে আপনার এই প্রো, এই ভিডিও এডিটিং কোনো ইয়ার মাধ্যমে, এবং এটা গিফট ফাইল করে বানানো হয়েছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা এক্সপোর্ট দিতে পারবো পিএনজি, জেপিজি এবং গিফট ফাইলে। আর কোনো ফাইল হবে না এই ওয়েবের ক্ষেত্রে, কারণ ওয়েবের ক্ষেত্রে তিনটা জিনিসে সাপোর্ট করে। আর এসভিজি যেটা আমরা এখন বর্তমানে কাজ করে, তো এটা আপনারা এখান থেকে করতে পারেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আসি যে এক্সপোর্টের বিষয়টা আমরা গেল, এখন আসি আমরা এক্সপোর্ট সিলেকশন। এইটা হচ্ছে আপনার ওই যে আমাদের এক্সপোর্ট পরে স্ক্রিন দেখছিলাম না, ওইটা কিন্তু আমি কিন্তু সিলেক্ট করেছি এইটা, তাই না? আমি এইটা সিলেক্ট করলাম, সরি এইটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, করার পরে গেলাম কি এক্সপোর্ট সিলেকশন। এখানে দেখেন এই যতগুলো আমি সিলেক্ট করেছি সবগুলা কি হচ্ছে, একটা জায়গায় মানে অ্যাসেট হিসেবে চলে আসছে। ঠিক আছে, মানে এই সিলেকশন মিলে একটা অ্যাসেট। আবার যদি আমি শুধু এইটা সিলেক্ট করি, এক্সপোর্ট ফাইল, এবার এক্সপোর্ট সিলেকশন শুধু শুধু এইটা আসছে, দেখেন এটা কিন্তু আসছে। ঠিক আছে, তো যতগুলো আপনি সিলেক্ট করবেন, ওই সিলেকশনটা কি হবে, একটা ইমেজ হিসেবে আপনি এক্সপোর্ট করতে পারবেন। এখন কিন্তু চাইলে আমি এটার একটা ইমেজ হিসেবে এক্সপোর্ট করতে পারবো, এবং এটাকে চাইলে আমি ইমেজ হিসেবে এক্সপোর্ট করতে পারবো। যদি এটা আরেকটার সাথে মিলে আছে, তো এটা আমার দেখার বিষয় না। বিষয়টা বুঝতে পারছেন? এক্সপোর্ট ফর স্ক্রিন, দেন স্ক্রিনের কথাটা কিন্তু সেটা, তবে এটা সিলেকশন, মানে আমি যে কোনো এটা সিলেক্ট করে যাচ্ছি, এটা এক্সপোর্ট করব, দেখেন আমি সিলেকশনে গেলাম, এই দিন এটা চলে আসছে। সো এটা হচ্ছে আমার সিলেক্টেড অবজেক্টকে আমি এক্সপোর্ট করার ক্ষেত্রে এটা দরকার পড়বে। ঠিক আছে, সো কি করতে হবে, এক্সপোর্ট টু ফোল্ডারটা আমার দেখা দিতে হবে, এখান থেকে কোন ফোল্ডারে সেভ হবে। ধরেন এখানে কোর্স ফাইল, সিলেক্ট ফোল্ডার দিলাম, তারপর হচ্ছে এখানে দেখেন ওপেন রুল লোকেটেড আফটার এক্সপোর্ট হওয়ার পরে কি ফোল্ডারটা ওপেন হবে কিনা, আর ক্রিয়েট সাব ফোল্ডার হবে কিনা, এখানে আরেকটা ফোল্ডার বানায় এটা এড করবে কিনা। যেমন আমার এখানে এটা এক্সপোর্ট হবে আর এটা এক্সপোর্ট হবে, দুইটা এক্সপোর্ট করতেছি, এবং এগুলো কিন্তু সব পিএনজি হবে, কখনো ইয়া হবে না, জেপিজি তো হবে না, সব পিএনজি হবে, এক্সপোর্ট ফর স্ক্রিনে যেটা। ঠিক আছে, এবং এখানে দেখেন আমি সিলেক্ট করলাম, এখানে আমি সাইজের স্কেল অনেকগুলো বিষয় আছে, এগুলো আমি পরে বুঝাবো, কিন্তু ক্রিয়েটের লোকেশন এটা অফ করে দিলাম, আর এটা দিলাম যে ক্রিয়েট এ সাব ফোল্ডার, নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করবে। ওকে, সো এখন আমি লোকেশনে দেখা দিলাম, এক্সপোর্টে ক্লিক, এক্সপোর্ট অ্যাসেটে ক্লিক করি, এক্সপোর্ট হয়ে গেছে। আমি যাই স্ক্রিনে, এই দেখেন 1x টা মানে হচ্ছে এটা আমার স্কেলে ছিল, কি বলে
মানে ডিফল্ট সাইজ। সো এখানে কিন্তু ওই সাইজে হয়ে গেছে, দেখেন এই ইমেজটা হয়ে গেছে এক্সপোর্ট এবং এইটা এক্সপোর্ট হয়ে গেছে দুইটা, দেখছেন? কিন্তু অ্যাসেট 3 অ্যাসেট 4 নামে এক্সপোর্ট হয়েছে, যেটা আসলে এখানে অ্যাসেট 3 এবং 4 নামই আছে, ওইটা না। এক্সপোর্ট সিলেকশনে দিলে জিনিসটা পাবো, এই দেখেন এগুলো এক্সপোর্ট 3 এক্সপোর্ট 4 টা হয়েছে, এটা কিন্তু নতুন একটা যেহেতু সিলেক্ট করা আছে আবার গেছে এই জন্য আবার আসছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার এক্সপোর্ট সিলেকশনের যে পার্থক্যটা, বা এটাই কিন্তু এটা যে স্ক্রিন ফর এটা না, এটা কিন্তু সেটা। আমি দেখেন এখানে কিন্তু গেলে বাকি যেগুলো আমি অ্যাড করছি সবগুলো কিন্তু এখন দেখাবে, এইগুলো আমি অ্যাড করছিলাম মনে আছে, এগুলো কিন্তু এখন সব সেভ আছে। এইটার আরেকটা অপশন এখানে আছে, এখানে যেটা হচ্ছে আপনার টুলে টুলে এক্সপোর্ট আছে এক্সেল, এই দেন এটা এটা এখানে দেখেন প্রত্যেকটা কিন্তু আমি কিন্তু এখানে চাইলে আবার এটাকে টান থাকেন এখানে ছাড়লে আর একটা অ্যাসেট হয়ে যাবে, এই দেখেন হয়ে গেছে। আর এরকম আমি আবার এটা টান নিয়ে ছাড়লে এখানে একটা অ্যাসেট হয়ে যাবে এরকম, ঠিক আছে? তো এইটাই কিন্তু সেইটা, এখান থেকে আমি চাইলে সহজে এক্সপোর্ট করতে পারবো এখানে ক্লিক করে, এগুলো আমি দেখাবো তো আর আর যখন আমরা এখানে আসবো। ওকে, সো এই এক্সপোর্টের বিষয়গুলো ক্লিয়ার এখন আপনারা সবাই? তাড়াতাড়ি বলবেন। ভাই ক্লিয়ার। ওকে, সো এখান থেকে আমাদের প্যাকেজ আমাদের দরকার নাই, স্ক্রিপ্টের দরকার নাই। সো স্ক্রিপ্টের কিছু বিষয় আছে, এগুলা এক্সপার্ট মানে কি বলে, এগুলো হচ্ছে এক্সপার্ট লেভেলে এবং অ্যাডভান্স লেভেলে কিছু বিষয়, যেগুলো হচ্ছে আমাদের কাজ করতে গিয়ে ইমেজ ট্রেসিং বলেন, সেভ ডকুমেন্ট এজ এ পিডিএফ, সেভ ডকুমেন্ট এজ এসভিজি, হ্যাঁ এগুলো কিছু বিষয়, এগুলো আমরা পরে দেখাবো। এবং নতুন কিছু স্ক্রিপ্ট আমরা কিছু, আমার কাছে একটা স্ক্রিপ্ট আছে যেগুলো হচ্ছে অ্যাডভান্স কিছু কাজ করতে গেলে লাগে, ঠিক আছে? এগুলো আমি হয়তো আপনার পরে দেখাবো, কারণ হচ্ছে এগুলো অ্যাডভান্স লেভেলে কিছু কাজ। তো আপাতত আপনার মাথাগুলো লাভ নাই, মানে একটু বিষয়টা একটু ক্রিটিক্যাল, এটাকে আমরা রাখলাম। এখন আসেন যে ডকুমেন্ট সেটআপটা, এটা দরকার পড়বে। ডকুমেন্ট সেটআপে আপনি এই ডকুমেন্টটা যেটা, এটা এখান থেকে সেটআপ করে নিতে পারেন। যেমন পিক্সেল, এটা কি ইউনিটটা কি পিক্সেল আছে, আপনি পয়েন্টে বা ইঞ্চিতে করতে পারেন। তারপর হচ্ছে এটা কি ব্লেড থাকবে কিনা, ব্লেডের বিষয়টা কি আমি বলছিলাম আপনাদের প্রথম ক্লাসে, আমি বলছিলাম ব্লেডের বিষয়টা কি। ব্লেড মানে হচ্ছে আপনি যখন প্রিন্ট করতে যাবেন তখন একটা প্রিন্ট এরিয়ার বাইরে একটা অতিরিক্ত সেভ এরিয়া নিতে হয়, সেটাকে ব্লেড বলা হয়। প্রিন্টের ক্ষেত্রে ব্লেড লাগে, আদারওয়াইজ কোনো ওয়েবের ডিজাইন ক্ষেত্রে বা ওয়েব রিলেটেড কোনো কাজের ক্ষেত্রে ব্লেড লাগে না। জাস্ট প্রিন্টিং আইটেম ডিজাইন ক্ষেত্রে ব্লেড লাগে, যেটা হচ্ছে আমার কাটিং এর সময় যাতে আমার কোনো এক্সট্রা কোনো ইয়ে না হয়, ডিজাইনের সমস্যা না হয়। ওকে, সো এগুলো আমার জাস্ট যেভাবে সেগুলো থাকবে, গ্রিড সিস্টেম সাইজ যেটা সেটা থাক মিডিয়াম, বাকি আমি এখান থেকে কিছু চেঞ্জ করব না। হয়তো আমার এখানে যে রেজুলেশন যে বিষয়টা আছে এটা আপনি তো চেঞ্জ করতে পারি কখনো কখনো, কিন্তু এটা আমরা দেখাবো যে এখান থেকে না আমরা অন্য একটা সিস্টেমের থেকে এটা চেঞ্জ করাটা, ঠিক আছে? টাইপের এখানে বিষয় আছে, এখানে এগুলো আমরা কিছু কিছু চেঞ্জ করব না, ঠিক আছে? ডকুমেন্ট সেটআপ হয়তো আমাদের এই ব্লেড সিস্টেমটা কখনো আমরা ব্লেডটা কিভাবে হাইড করতে হয় এটা দেখবো, বা কখনো ব্লেড অ্যাড করতে হয় আমরা সেটা দেখবো যখন আমরা প্রিন্ট আইটেম অ্যাড করব। ওকে, আর এডিট আর্টবোর্ডে দিলে কি হবে, এই যে আর্টবোর্ড গুলো এই অপশন এটা সিলেক্ট হবে, ঠিক আছে? তখন আর্টবোর্ড হিসাব বাইসা পড়ে আর কি। ওকে, এখন আরেকটা অপশন আছে এখানে, এটা দরকার পড়বে ডকুমেন্টের, যেটা কালার মোড। এটা কোন কালার মোডে আমি কাজ করতেছি, এটা কি, এই দেখেন এটা কি সেম ওয়ে, আপনার এটা কোন কালার মোডে কাজ করতেছেন, এটা কি প্রিন্ট আইটেমের কাজ করতেছেন নাকি ওয়েবের আইটেমের কাজ করতেছেন? সো এই জিনিসটা বুঝতে গেলে আপনি এখানে দেখতে পারেন সেম ওয়ে কে, এখন দেখলেন এখানে সেম হয়ে গেছে, কিন্তু আপনার লাগবে আরজিবি। এখন চেঞ্জ করবেন কিভাবে, ফাইলে যাবেন, ডকুমেন্ট কালার মোড থেকে এখানে আরজিবি দেন, দেখেন আরজিবি হয়ে যাবে, এই দেখেন আরজিবি হয়ে গেছে। দেখেন ওয়ান অ্যাসেট ডিলিটেড ফ্রম এতে, এখানে কিছু আইটেম এখানে বাদ গেছে, ডিলিট হয়ে গেছে আরজিবি মোডে যাওয়ার কারণে। এটা হচ্ছে মানে কি বলে, কিছু আইটেম যেগুলো হচ্ছে সেম এর ফাইল কিন্তু এটা আরজিবি তে ওপেন হয়েছে, এই সমস্যার জন্য এগুলো বাদ গেছে। আচ্ছা এইগুলো এটা কোনো ফ্যাক্ট না। সো এখানে কালার মোডের যে বিষয় আরজিবি এবং সিএমকে চেঞ্জের বিষয়টা দেখা দিলাম, কিন্তু কিছু ক্ষেত্রে তো আমরা এইভাবে চেঞ্জ করে লোকাল কাজ করতে পারবো, কিন্তু ইন্টারন্যাশনাল কাজের ক্ষেত্রে এটা প্রিফারেবল না। ওকে, এটা গেল কালার মোডের ক্ষেত্রে। এখন আসেন ফাইলের যে বিষয়টা, ফাইল ইনফো, এই যে ডকুমেন্টটার একটা ইনফো আছে,
আমাদের যে যারা এসইও কাজ করে বিষয়ে অনেকে তো ধারণা আছে যে এসইওর জন্য এই ফাইলের ইনফরমেশন দরকার আছে। ধরেন আমার এই ফাইলটা আমি সেভ দিয়ে গ্রাফিক রিভারে দেবো বা আপনার অ্যাডোবি স্টকে দেবো বা যে কোনো ফাইলে দেবো, আর এই ফাইলটা যাতে অন্য মানুষের সার্চে ভালো তাড়াতাড়ি আসে, সে বেশি মনে করেন কোন ধরনের আমি সার্চ দিলাম কোন একটা ফাইল লেখা, এই আমি আমার এই ডিজাইন আছে কিন্তু এই ডিজাইনটা যাতে তার সার্চে ভালো আগে আসে, এই জন্য আমি এখানে কিছু কাজ করব। ডকুমেন্ট টাইটেল দেব, অথর টাইটেল দেব, অথর দেব, অথর টাইটেল দেব, ডিসক্রিপশন দেব, রেটিং দিব, ডিসক্রিপশন রাইটার দিব, কিওয়ার্ড দিব, এই কিওয়ার্ডটা বেশি কাজ করবো আর কি। তো এইগুলো ধরেন আমি দিয়েছি ওকে দেবো, বাকি কিছু দরকার নাই, জাস্ট এতটুকু এইগুলো দরকার পড়বে এসইওর ক্ষেত্রে, যে আপনার এই ফাইলটা যদি কোনো সাইডে থাকে তখন এই জিনিসটা কি করব, গুগলে ক্যাচ করে নিয়ে আসবো ইমেজটা। কিরকম ক্যাচ করব, আমি মনে করেন এখানে সার্চ দিলাম রোস, এটা কি এলো, রস এলো কিটা, জাস্ট রোস মানে কি গোলাপ, ঠিক আছে, বা এটা না, আমি একটা কটেজ দিলাম, কটেজ দেখলে বাড়ি আসলো, ঠিক আছে। বাড়ির ক্ষেত্রে এইটা কেন প্রথম আসলো, এটা আসলো না কেন, এটা আসলো না কেন, এটা আসলো না কেন, অথবা এইগুলো কেন আসলো না। সো এটা হচ্ছে কি, এই ইমেজটার ক্ষেত্রে এটার একটা আপনার ইমেজের ক্যাপশন থাকে একটা, এবং কিওয়ার্ড থাকে একটা, ঠিক আছে। ওইটা যদি মানে এই গুগলে কি করে ওইগুলার মানে এমনিতে নাম তো সার্চ দেই, সাথে এই যে কিওয়ার্ড গুলা ম্যাচ করে, যে কোনটা সাথে কিওয়ার্ডটা দ্রুত ম্যাচ করতেছে, তখন এটা কি করে ওইটাকে সবার আগে নিয়ে আসে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমাদের এই আমরা যখন গ্রাফিক রিভার বলেন যে কোনো মার্কেট প্লেস আমাদের ফাইল রাখতে যাবো, এবং ফাইবারে কাজ করতে যাবো, আমাদের গিগকে কিভাবে র্যাঙ্ক করতে হয়, আমাদের এই ইমেজ গুলাকে এইভাবে আমরা এখান থেকে এগুলা এডিট মানে দিয়ে, হ্যাঁ এগুলো একদম দেখাবো যখন মার্কেট প্লেসে যাবো, তখন এগুলা দিয়ে আমরা ফাইলটা সেভ দেবো, তখন তখন কি হবে, ফাইলটার এই ইনফরমেশন গুলো আমার গুগলের সার্চে কাজ করবে এবং ফাইবারের সার্চে কাজ করবে, যেহেতু ফাইবারের সার্চের ক্ষেত্রে গুগলের কিছু অ্যালগরিদম ইউজ করে, এই জন্য এটা কাজে আসে আর কি, বিষয়টা বুঝছেন। ওকে, আচ্ছা এখন আসে যে বিষয়টা, এই হচ্ছে ডকুমেন্ট ইন ফাইল ইনফো। সো ফাইল ইনফো থেকে আমাদের এই অংশটাই কাজ, বাকি আমাদের কিছু দরকার পড়ে না, হয়তো পরবর্তীতে এই যে এইগুলো দরকার পড়তে পারে, আমি এগুলো নিয়ে কাজ করি নাই, ঠিক আছে। যেমন অডিও ডাটা, ভিডিও ডাটা, জিপিএস ডাটা, ঠিক আছে। এগুলো হচ্ছে কখনো ছবি তুললে দেখবেন, ছবি যখন তুলবেন না, কোন একটা ছবি আপনি ইয়া করেন, দেখবেন যে ছবি মানে আপনি ডিএসএলআর ক্যামেরা ছবি তোলার পরে ছবিটাকে এখানে ওপেন করবেন, এই ছোট ওপেন করার পরে ফাইল ইনফোতে যাবেন, ফাইল ইনফোতে, তখন এখানে দেখবেন যে ছবির কোন ক্যামেরাতে তুলছেন, কত মডেল, অনেক কিছু চলে আসতেছে, অনেক কিছু চলে আসবে। এটা হচ্ছে আপনার ওই যে বলো না কোডিং সিস্টেম, এইভাবে এখান থেকে সব অনেকগুলো ডাটা আপনি চলে আসবে ইয়াতে, এই জিপিএস বলেন ইয়াতে, এই অরিজিন ক্যামেরা ডাটা, এই ক্যামেরা দেখেন মডেল, মেক, মডেল, ওনার, লেন্স সব কিছু এখানে চলে আসবে, হ্যাঁ ফোকাস লেন্থ, এক্সপোজার সব কিছু পেয়ে যাবেন, ঠিক আছে। ওকে, এখন আসেন, এখান থেকে আমাদের প্রায় শেষ। তো প্রিন্ট, কোন কিছু প্রিন্ট করতে গেলে যেমন এই ডকুমেন্টটা আপনার আর্টবোর্ডটা প্রিন্ট করবেন, এমনি তো এই ফাইলে প্রিন্ট হবে না, আর্টবোর্ড প্রিন্ট হবে, জাস্ট এই আর্টবোর্ড আমি সিলেক্ট করে কন্ট্রোল পি দিলে প্রিন্ট হয়ে যাবে, কিন্তু কন্ট্রোল পি দিলে প্রিন্ট অপশন আসে পড়বে। এখন আপনার এই যে আর্টবোর্ডটা, এখানে দেখেন আর্টবোর্ডের কিন্তু তিনটা, সো আর্টবোর্ড 1 of 3, একের 3 নাম্বার, আমি এখানে ক্লিক করলে 2 নাম্বারটা দেখাবে, 2 নাম্বারটা ব্ল্যাঙ্ক, কেন কারণ হচ্ছে এটা আমি এখানে সরায় রাখছি, ঠিক আছে। 3 নাম্বারটা দিলে দেখবেন 3 নাম্বারটা দেখাচ্ছে। আপনি চাইলে 3 নাম্বার যে কোনো একটা আর্টবোর্ড আপনি এখান থেকে কি ইয়ে করবেন, আপনি এক ক্লিকে যে কোনো ক্লিক করেন, দেখবেন শুধু 1 নাম্বার আর্টবোর্ডটা চলে আসবে, বাকিটা কিন্তু আপনার থাকবে না। কি হলো, আচ্ছা ওই এখান থেকে সিলেক্ট, সরি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে এড দিলে একটা হয়ে যাবে, তখন একটাই কিন্তু আউটপুট। আমি যদি এখন 2 3 দিই দেখেন 3 নাম্বার আউটপুট আসে ছবিটা, 3 নাম্বার আসে আসছে, ঠিক আছে। সিলেক্ট করার ক্ষেত্রে এরপর হচ্ছে আপনার এখানে কিছু করার দরকার নাই, জাস্ট প্রিন্টিং এর ক্ষেত্রে ভিজিবল প্রিন্টেবল লেয়ার, এখান থেকে আপনার ভিজিবল অল লেয়ার বা অল প্যানেল যেগুলো আছে এগুলো দিতে পারেন, ঠিক আছে। অল লেয়ার দিলে কি হবে, যেগুলো হিডেন আছে, হাইড করে রাখছেন কোন লেয়ার, তাহলে কিন্তু প্রিন্ট আসে পড়বো,
ঠিক আছে। আর সাইজের কথাটা হচ্ছে কি, যে ডিফাইন্ড বাই ড্রাইভার, এই ড্রাইভার অনুসারে এটা সাইজটা ধরে নিবে। আর আপনি চাইলে কিন্তু যে A3 A4 এগুলোতে আপনি চাইলে এটাতে কি করতে প্রিন্ট করতে পারেন। এখন কিন্তু A4 এ প্রিন্ট হবে, এই সম্পূর্ণ সাইজটা A4 এ প্রিন্ট হবে, ঠিক আছে। আর স্কেল কখনো চেঞ্জ করবে না, ওকে প্রিন্ট দিলেই এটা প্রিন্ট হয়ে এসে পড়বে, ঠিক আছে। আর এখানে দেখেন আপনার যেহেতু আমার এখানে প্রিন্টার সিলেক্ট করা নাই, সেক্ষেত্রে আমার প্রিন্টারটা আসতেছে না, এই জন্য পিডিএফ দেখাচ্ছে আর কি। যখন আপনি প্রিন্টার কানেক্ট থাকবে তখন এখানে প্রিন্টারের অপশন এসে পড়বে, ঠিক আছে। সো এটা হলো আমাদের ফাইল থেকে আমাদের এই অপশনগুলো। আর এক্সিট দিলে টোটালি এটা ক্লোজ হয়ে যাবে, এইটা কি হবে, ক্লোজ হয়ে যাবে এক্সিট দিলে, ঠিক আছে। কন্ট্রোল কিউ দিলে, যেমন হচ্ছে আমি যদি এখানে এখানে যে কন্ট্রোল, আমি তো বলছিলাম যে কন্ট্রোল ডব্লিউ দিলে জাস্ট একটা ট্যাব ক্লোজ হচ্ছে, কিন্তু ধরেন আমার এখান থেকে এটা এই সবটা কিন্তু একটা, এখন কিন্তু এটা আলাদা একটা ব্রাউজার। সো আমি যদি কন্ট্রোল জাস্ট ডব্লিউ দিই তাহলে একটা ব্রাউজার ক্লোজ হচ্ছে, কিন্তু আমি যদি অনেকগুলো ওপেন করি কিন্তু কন্ট্রোল কিউ দেই তাহলে সবটা টোটাল এইটাই ক্লোজ হয়ে যাবে, দেখবেন। আমি তো কোনটা সিলেক্ট করলাম, সরি, কি হলো এটা, এখন ক্লোজ হয় না। আচ্ছা, এটার ক্ষেত্রে এটা কাজ করে না কেন, এখানে দেখি তো, কন্ট্রোল কি দিলে এই দেখেন এখানে কাজ হচ্ছে। এখন হচ্ছে, এখন আমার ইলাস্ট্রেটর কি বলতে, সেভ চেঞ্জ টু অ্যাডোব ইলাস্ট্রেটর ডকুমেন্ট, এত তো বিফোর কোয়েটিং, মানে এটা সম্পূর্ণ ইলাস্ট্রেটরটা ক্লোজ করার আগে কি করতে হবে, ফাইলটা সেভ করবো কিনা জিজ্ঞেস করতেছে। সেভ দিলে ইয়েস, সেভ না দিলে নো, আর ক্যান্সেল দিলে যে না আমি এখনো কিছুই করতে চাই না, বাদ, এই কমান্ডে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, কন্ট্রোল কিউ দৈনিক থেকে কাজ করে, কিন্তু এখন কাজ করতেছে না কেন জানি না ব্রাউজারে। এবং আপনি ইয়াতে কাজ করে, এই এক্সেলে ওয়ার্ডে কাজ করে, ঠিক আছে। কন্ট্রোল এন দিয়ে নতুন একটা ওপেন করলাম, এই নতুন ওপেন করলাম, কন্ট্রোল কিউ দিলাম, কিলো মানে কাজ করে না কেন? দেখেন তো আপনাদের বেলা এরকম করে কিনা, আমার এখানে সমস্যাগুলো কিনা বুঝতেছি না। বাংলা করা আছে, আচ্ছা চাবিটা হচ্ছে আমি চেক দিয়ে আমার ইয়াতে আমি এবার দেখাবো না। ওকে, কন্ট্রোল কিউর বিষয়টা এরকমই, এখানে তো কাজ করতেছে না, অন্য সময় কাজ করে। এবার কেন কন্ট্রোল কিউ, যেটা হচ্ছে আমি বারবার বলতে চাই, একটা হচ্ছে কন্ট্রোল এ মানে সিলেক্ট করা, সব সিলেক্ট করা, কন্ট্রোল এস সেভ, কন্ট্রোল ডব্লিউ ক্লোজ করা যে কোনো একটা ডকুমেন্টের ক্ষেত্রে, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, কন্ট্রোল এন নতুন ডকুমেন্ট ক্রিয়েট করা, ঠিক আছে। তারপর হচ্ছে কন্ট্রোল ও নতুন ডকুমেন্ট মানে ডকুমেন্ট ওপেন করা বা এক্সিস্টিং ডকুমেন্ট ওপেন করা, কন্ট্রোল জেড মানে আনডু, ঠিক আছে। সেগুলো হচ্ছে ডিফল্ট, মানে সবসময় একই থাকে, প্রায় মোস্ট অফ দা বিভিন্ন ইয়েতে সফটওয়্যারে এরকম সেম কমান্ড পাবেন। আমি এই জন্য এই জিনিসগুলো বলে দিলাম আর কি। ওকে, আচ্ছা এখন আসেন, আমাদের ফাইল কমপ্লিট হইলো। আজকে আর কি যাব, এডিটে যাব, আমি তো আসলে অনেক সময় লাগে। আচ্ছা, এখানে আমাদের সময় লাগবে না, কারণ এখান থেকে আমি সব কিছু দেখাবো না, জাস্ট অল্প কিছু দেখাবো যেগুলো আমাদের বেশি দরকার পড়ে। আচ্ছা, আজকে আর পারবো নাকি এখানে শেষ করে দেবো? স্যার আজকে এখানে শেষ করে দেন স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের আজকের ফাইল গেল। এরপরে আমাদের এখান থেকে যেগুলো যে এই জিনিসগুলো আমরা দেখবো, আর যেগুলো হচ্ছে ফাইন্ড রিপ্লেস, আমরা এগুলো দেখবো, জাস্ট অল্প কিছু কাজ আমরা যেগুলো দরকার, আসলে এত কিছু দরকার নাই, ওইগুলো আমরা দেখবো আর কি। আচ্ছা স্যার, আপনার একটা রিকোয়েস্ট ছিল স্যার, আপনার যে ভিডিওটা আছে না, এটা কাইন্ডলি একটু আগে আগে একটু ইয়া দিয়ে ওই একটু সেন্ড করে দেন ইউটিউবে। ও আচ্ছা, আমি তো এখন আমি মনে করেন দেখতে হয়তো ইয়া করে দেবো, রেন্ডারিং করে দেবো, সকালে ওইটা আমি আপলোড করে দেবো। হ্যাঁ, একটু কুইকলি দিলে ভালো হয়। কি ধরেন ক্লাস করি তো মাঝে মাঝে হলো আপনার নেটওয়ার্কের সমস্যা থাকে, অনেকগুলা ক্লিয়ার হতে পারে না, তো ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যায়, হ্যাঁ, বুঝতে পারছি, সময় সাথে থাকলে সাথে প্র্যাকটিস হইলে করা আপনাদের যায়। সুবিধা হয়, তখন জিনিসটা মাথায় ইয়া থাকে। ওকে, আমি হ্যাঁ স্যার, চেষ্টা হ্যাঁ। করবো, আমি এখন ঘুমানোর আগেই এটা রেন্ডারিং এ পাঠাই দিব, পাঠাই দিয়া দেন হচ্ছে সকালে ফজরের পরে নয় আপলোড দিয়ে দিব, ঠিক আছে। ঠিক আছে স্যার, ঠিক আছে। ওকে, এখন বলেন এই ধন্যবাদ বিষয়ে স্যার। কোন কোন কোশ্চেন এবং বিষয়গুলো বুঝতে পারছেন তো? হ্যাঁ ইনশাল্লাহ বুঝতে পারছি। আচ্ছা, এখন এখন কোশ্চেন আছে? না ভাই। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে কিন্তু বলতে পারছি। এখানে আমাদের আমি একটু আজকে একটু অবজার্ভ করি, মানে বিষয়গুলো ইয়ে করি, যারা আসলে অ্যাক্টিভ না, প্লাস হচ্ছে তাদেরকে বলা আর কি, কাইন্ডলি আপনারা একটু চেষ্টা করবেন প্রত্যেকটা ক্লাসের ইয়া করার। কারণ হচ্ছে কি, আমাদের এখান থেকে কিন্তু যদি আপনি প্রত্যেকটা ক্লাস শেষ করেন,
ঠিক আছে? আপনার আপনি তো একটা সময় খুব আফসোস করবেন, তখন হয়তো আমি আপনাকে হেল্প করব না। কারণ যখন আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনার হয়ে আমি হেল্প করার চেষ্টা করছি, তখন কিন্তু আপনি সাড়া না দেন, পরবর্তীতে আমি আপনাকে আমি সাড়া দেবো না, আমি আপনি বলে দিলাম আর কি। এই জন্য আপনারা সর্বপ্রথম চেষ্টা করেন যতটুকু পারেন। আমি প্রবলেম হলে আমি আছি, আমি যতটুকু পারি আপনাদের হেল্প করবো। যদি না পারি যে বিষয়টা, আমি চেষ্টা করবো কোনো জায়গা থেকে হেল্প নিয়ে হলে আপনাকে হেল্প করা। কিন্তু যদি আপনি এইভাবে শুধু জাস্ট দেখে যান বা কোনো মানে কিছুই না করেন, এখানে একসময় হয়তো আমার সাপোর্ট পাবেন আর কি। তো এই জন্য আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা ভিডিওগুলো দেখেন, প্লাস প্র্যাকটিস করার চেষ্টা করেন। যাতে করে আসলে আপনাদের মানে বিষয়গুলো সহজ হয়। পরে কিন্তু দেখবেন যে একসময় ভিডিও দেখতে বসবেন, তখন মানে কাজ করতে বসবেন, দেখবেন মনে নাই, ভিডিও দেখতে বসবেন, ভিডিও দেখতে ইচ্ছা করবে না। এটা কিন্তু বাস্তব। ঠিক আছে? আমার নিজের বেলা এরকম হয়। আমি যেমন মনে করেন ইউটিউবের কোনো বিভিন্ন কোর্স আমার অনেকগুলো আছে। প্লাস হচ্ছে অনেকের ভিডিও প্রিমিয়াম কিছু ইয়ে আছে। আমি যেমন আবার ডিজিটাল মার্কেটিং এর কিছু ভিডিও দেখতে বসছিলাম। আসলে ওইরকম মনে হয় বসতেছে। ঠিক আছে? তো এই জন্য আপনারা প্র্যাকটিস করবেন। বিশেষ করে এখানে যারা হয়তো প্রয়োজনে নিয়মিত আমাদের কাজগুলা দিচ্ছেন, তাদেরকে ধন্যবাদ। আর যারা দিচ্ছেন না, তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা কাজগুলো দিবেন, যাতে করে আপনাদের লাভ। আমার আসলে লাভ না, আমার লাভ হচ্ছে এটাই যে আপনি কিছু শিখাইতে পারলাম, আপনাদেরকে শিখাইতে পারলাম, এটাই আমার লাভটা। ঠিক আছে? জি স্যার। ওকে স্যার, ইনশাল্লাহ প্রত্যেক দিনে প্রত্যেক কাজ পাবেন। আর আমাদের কিন্তু যখন আমাদের এই জিনিসগুলো চলে যাবে, মেনুতে চলে যাবে, সো মেনুতে কিন্তু এখানে এসে কিন্তু বাকি এইটা চলে আসবে। So এই জিনিসটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু শেষ, আমাদের ইলাস্ট্রেটরের ইয়া শেষ, মানে কি শেখানো শেষ। আপনাকে আমি কিন্তু আর ইলাস্ট্রেটর শেখাবো না, এখন শেখাবো ডিজাইন শেখাবো। এখন কি শেখাচ্ছে, আমি আপনার টুলস, মেনু সবকিছু এগুলো প্রত্যেকটা জিনিস শেখাচ্ছি যে কিভাবে কোনটাতে কি করবেন। দেন কিন্তু আমার ইলাস্ট্রেটর শেষ। আপনি চাইলে কিন্তু কোর্স এখানে শেষ করে দিতে পারেন, তখন কিন্তু আপনি নিজের উপর টোটালি। ঠিক আছে? এগুলা এবং এগুলার এইখানে যা আছে, মানে এখানে এইগুলাও কিন্তু এইখানের অংশ। সো এই যে প্রত্যেকটা জিনিস শিখে দেবো, দেন কিন্তু ইলাস্ট্রেটর কমপ্লিট শেষ, এখানে কোর্স কমপ্লিট। ঠিক আছে? এরপরে বিষয় হচ্ছে আপনার ডিজাইন শেখানো, কালার সেন্স কিভাবে মানে মাথায় আনবেন ওইটা শেখানো, শেপ কিভাবে ইউনিক ডিজাইন তৈরি করবেন এগুলো শেখানো। ঠিক আছে? তারপর হচ্ছে আপনার এই মানে প্রত্যেকটা জিনিসে আপনার মাথায় কিভাবে আইডিয়া জেনারেট করবেন এগুলো শেখানো। তো এইটাও আমার হচ্ছে পরবর্তী কাজ। আর এখন যদি আপনি এই জিনিসগুলো না ফলো করেন, না প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু ওই ডিজাইন করার সময় দেখবেন যে হা করে যে আমি আসলে ডিজাইন করতেছি, তো কোনটাতে কি আনছি এগুলো কিন্তু তখন আপনার মাথায় মাথা ঘুরাইবে। যদি আপনি নীরবতা থেকে বলেন যে না ভাই এখনো কোনো প্রশ্ন করবো না, যে প্রশ্নগুলো দিয়ে আবার কি বলেন না বলে, তখন তো আপনি নিজে লস খাবেন। এজন্য প্রথম দিকে সব বোঝার নেওয়া, মানে কোনটা বুঝতেছেন কোনটা বুঝতেছেন না প্র্যাকটিস করেন, তাহলে আসলে সমস্যা হবে না। আর সমস্যা হলে তখন কিন্তু প্রশ্ন তার ওইরকম সময় মানে কি বলে হেজিটেশন ফিল করবেন না। সো আপনারা আসলে আশা করি প্র্যাকটিস করবেন যতটুকু চেষ্টা করছি। আমি আসলে ওইরকম এক্সপার্ট না, কিন্তু চেষ্টা করি আমি যতটুকু জানি, আমি যতটুকু দিয়ে কাজ করি আপনাদেরকে ওই পরিমাণ শেখানো, যাতে করে আপনার ওই পরিমাণ গেলে আশা করি ইনকাম করতে পারবেন, যেহেতু আমি করতেছি। এবং আমি আপনাদের শিখে আমি কিছু নতুন কিছু শিখতেছি। স্যার আপনি অনেক হেল্প করতেছেন। তো আপনারা আমাকে হেল্প করবেন, জাস্ট আপনারা নিজে প্র্যাকটিস করে, এটাই আমার হেল্প। জি স্যার। ঠিক আছে? তো তাহলে এই পর্যন্তই শেষ করে দেই। আর কারো কোনো কোশ্চেন নাই বা কোনো কিছু জানার নাই আছে, বা কোনো প্রবলেম হচ্ছে এই কাজ করতে গিয়ে? তো কাজটা এখনো করিনি স্যার, করবো তো তখন বলা যাবে আর কি, আজকে করবো আর কি। প্রবলেম আপনার যখন প্রবলেম হয় কারে, যার যে কাজ করতে যায় তার কিন্তু প্রবলেম হয়। আবার আবার সবারই কি না, কিন্তু বিশেষ প্রবলেম না হলে কিন্তু আপনার জন্য লস। আপনি প্রবলেম করলেন না, আপনি আর ভালো করে শিখতে পারবেন। স্যার অনেক প্রবলেম হয়। সেটা এখন প্রবলেম হলে কিন্তু আমি আছি, আমাকে আপনারা গ্রুপে, আমাদের মেসেঞ্জার গ্রুপে নক দিতে পারেন, আমাদের যে গ্রুপ আছে ওই গ্রুপে নক দিতে পারেন, অথবা আমাদের আমাকে পার্সোনালি নক দিতে পারেন। আমি যতটুকু সময় পাই আপনি চেষ্টা করবেন আপনাদের হেল্প করার জন্য। ঠিক আছে? জি স্যার।
ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, অবশ্যই প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তাহলে আশা করা যায় আমাদের যে টার্গেট নিয়ে আমরা আগাচ্ছি এটা দ্রুত হবে। আর আরেকটা বিষয় আমি আপনাদের বলি, আমি তো ব্রাউন বাজিতে পার্মানেন্টলি চলে আসতেছি। তো এই ক্ষেত্রে আমার একটা প্ল্যান আছে যে একটা কোচিং, মানে আইটি ফার্ম বলতে আমি শিখাবো, প্লাস হচ্ছে তাদেরকে দিয়ে আমি মার্কেট প্লেসে কাজ করাবো, যাতে করে তারাও আর্ন করতে পারে, সাথে করে শিখতেও পারে সবাই। মানে টোটালি যেখানে কিছু লোক থাকবে তারা সারা রাত ডিউটি করবে, তারা কি করবে বাইরে রিকোয়েস্ট করবে, কিছু লোক থাকবে তারা শুধু কাজ করবে। ঠিক আছে, এইভাবে আমি একটা সিস্টেম দ্বারা করাবো, প্ল্যান আছে। ঠিক আছে, এখন আপনারা যদি এরকম আপনাদের থেকে আমি পাই আচ্ছা, কয়েকজনকে, ভালো প্ল্যান। তো আপনাদের থেকে যদি আমি কাউকে পাই যে তাদেরকে দিয়ে আমি কাজ করাতে পারবো, তাদেরকে নিয়ে কিন্তু আমার ওই টিম হয়ে যাবে। তো এই টিমটা আমার হয়তো আপনাদের শিখাইতে পারলে আমার সহজ হবে আর কি। আমি আদার্স যে আমার কাছে শিখে নাই তাকে কিন্তু আমার মতো করে গড়ে তুলতে পারবো না, যেমন ভাবে আমি আপনাদেরকে গড়ে তুলতে পারবো। কারণ হচ্ছে আমি যেভাবে পারি আপনাদের ওইভাবে শেখাচ্ছি, আপনি ওইভাবে কিন্তু শিখবেন, তখন আপনাকে নিয়ে কাজ করতে আমার জন্য সহজ হবে। হ্যাঁ, আমরা যারা ঢাকাতে থাকি তাদের কি জয়েন করার সুযোগ আছে? মানে জি। ঢাকাতে যারা থাকে তাদের কি মানে কি ভার্চুয়ালি আপনার টিমে কাজ করার সুযোগ আছে না কি ফিজিক্যালি? ভার্চুয়ালি থাকবে না, কারণ ভার্চুয়ালি করতে গেলে কিছু সমস্যা পড়বে আর কি। সরাসরি কেন, এমনিতে হ্যাঁ, আমাদের এই বেসে ব্রাহ্মণবাড়িয়া কে কে আছেন? ব্রাহ্মণবাড়ির বাইরে কেউ আছেন? ব্রাহ্মণবাড়ির বাইরে মনে হয় কয়েকজন আছেন। আচ্ছা, আমি আছি বাইরে। আচ্ছা, আপনি আছেন ব্রাহ্মণবাড়ি, আপনি কোথা থেকে না বলছিলেন? ঢাকা। সে ঢাকা। তারপরে শাকিল ভাই কি ব্রাহ্মণবাড়ি নাকি ঢাকার মানে ব্রাহ্মণবাড়ির বাইরে? ভাই আমার নেটিভ হচ্ছে কসবা, আর আমি ঢাকা ইউনিভার্সিটিতে ওই তো তো ওইখানে চলে যাবো ইউনিভার্সিটি খুললে, এখন তো বন্ধ ও ইউনিভার্সিটি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, সমস্যা নেই, আপনি এখন যান, আমরা তো আছি কক্সবাজার, তো আপনি তো আর ওই একটা সময় তো এরকম হইতে পারে কাতারে এসে করবেন। আর বাকি ইয়েতে কোথায় থাকেন? রাজন ভাই কোথায় থাকেন, ঢাকাতে নাকি ব্রাহ্মণবাড়িয়াতে? আচ্ছা, রাজন ভাই মনে হয় ইয়াতে নাই। তানভীর ভাই কি কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়াতে থাকেন না? কলেজ পাড়া মেবি। না, আমার বাসা ঢাকাতে। ও আচ্ছা, এমনিতে ঢাকাতে নাকি মানে ব্রাহ্মণবাড়িয়ারই কিন্তু ঢাকাতে থাকেন? ও আচ্ছা। তো বুঝি না কি বললেন স্যার, খেয়াল করি না স্যার। আপনি কি এমনিতে ব্রাহ্মণবাড়িয়ারই নাকি ঢাকারই? না না স্যার, আমার জন্মসূত্র থেকে ঢাকাতে। ও আচ্ছা আচ্ছা, মানে ব্রাহ্মণবাড়ির সবকিছু সাথে আপনার ঢাকাতে কোনো আমাদের। সম্পর্ক নাই? হ্যাঁ। ব্রাহ্মণবাড়ির, না না না, কোনো সম্পর্ক ও নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কারণ আমাদের এখানে ব্রাহ্মণবাড়িয়ার বাহিরে আছে দুইজন, দুইজন আপাতত। আচ্ছা, আর কয়জন? রাকিব ভাই উনি কই? উনি তো নেট প্রবলেম নাকি কিছু তো কিছু বললো না। আচ্ছা, আরেকটা আছেন সুমাইয়া আপু, উনি কি ব্রাহ্মণবাড়িয়ার নাকি ঢাকার, ব্রাহ্মণবাড়ির বাহিরে? সুমাইয়া আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা, বুঝতেছি না। আচ্ছা, ফ্রেন্সি আপু মানে নেন্সি আপু, উনি তো ব্রাহ্মণবাড়ি, আজকে ওনার সাথে অবশ্য মিট হয়েছে। আহ, আপনি বাংলাদেশে কোথায় আছেন? মানে থাকেন কোথায়, কলেজ পাড়াতে? হ্যাঁ, কলেজ পাড়াতে থাকে। আচ্ছা, কলেজ পাড়া কোথায় ভাই? হ্যাঁ হ্যাঁ, কলেজ পাড়া কোন দিকে ভাই? কলেজ পাড়া ডিসি বাংলার দিকে আর কি। আর কার জানি বাড়ির নেমতাবাদ বলছিল আমাকে ওই দিন, কসবা নেমতাবাদ। একজন ছিল। আর কে জানি কে একজন যেন? বলছিল, ওই আমার নেমতাবাদ আমার পাশেই, আমাদের গোপীনাথপুরের সাথেই। আচ্ছা, ওকে না, সরি সরি, না ওই ছেলে পরিচয় হলাম, মানে অনেকে বললো ঢাকাতে, তো তাই জিজ্ঞেস করলাম আর কি, কে কে কোথায় থেকে। ওকে, দেখ, আলহামদুলিল্লাহ, সেটা ফ্যাক্ট না, বিষয় হচ্ছে আমি কাকে শিখাইলাম ওইটাই মূল বিষয়। আর যাকে শিখালাম সে শিখলো কিনা। সো আশা করি আপনারা সবাই প্র্যাকটিস করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।